ম্যাম আর মারবেন না আমাকে, প্লিজ ম্যাম। আমি আপনার কোনো কিছু ক্ষতি করি নাই, প্লিজ আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। চিৎকার করে এসে বলতেছে চৌধুরী বাড়ির চাকর মেঘ। মেঘের এসব কথা পাত্তা না দিয়ে মেঘকে মারতে লাগলো। আরো প্রায় আধা ঘন্টা পেটানোর পর বলতে লাগলো, এই চাকরের বাচ্চা, তো 10 বছরের ইনকাম দিও না এই কোম্পানিটা কেনা যাবে না। তুই জানিস এটার দাম কত? মেঘ কাপা কাপা গলায় বলতে লাগলো, ম্যাম আমি তো এতিম ছেলে, আমি এসব কি করে জানবো? আমি তো সেই ছোটবেলা থেকে আপনাদের এখানে কাজ করি। এর বিনিময়ে আমি তো আপনাদের কাছ থেকে কোনো টাকাই নিই নাই, শুধু 3 বেলা খাবার খেয়েছি, এটাই। ও, এখন আমাদেরকে টাকার খোটাও দিচ্ছিস তাই না? আব্বু, এই কুত্তার বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করে দাও। প্লিজ ম্যাম, আমি আপনার পায়ে পড়তেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। আমার কিছুই লাগবে না, শুধু 3 বেলা খাবার খেতে দিলেই চলবে। মা, এবারের মতো ওকে মাফ করে দে। ও তোর পা ধরে ক্ষমা চাইতেছে, এবারের মতো না হয় মাফ করে দে। আবার যদি এমন করে তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিব। যা খুশি তাই করো গিয়ে। আমি বলে রাখলাম, ও যদি আমার চোখের সামনে কখনো আসে তাহলে ওকে আমি এমন শিক্ষা দিব, আর কখনো কোনো জিনিসে হাত দিবে না আমার। ঠিক আছে, তুই যা, আমি বলে দিব নে। আফরিনের ওইখান থেকে চলে গেল। চৌধুরী সাহেব মেঘকে নিচ থেকে উঠিয়ে তার রুমে নিয়ে গেল, শুয়ে দিল আর বলতে লাগলো, মেঘ, তুমি এটা করতে গেলে কেন? তুমি তো জানো ওর রাগ কেমন। আসলে মা মরা মেয়ে তো, কিছু বলতেও পারিনি। থাক আঙ্কেল, কিছু বলতে হবে না। আর আমি কিছুই করি নাই। রবিন একটু ধরেছিল, আমি মানা করতে গেছিলাম, তখন ম্যাম আমাকে দেখে ফেলে ওইখানে। তখন উনি আমাকে ভুল বুঝেছে। আচ্ছা, তুই শুয়ে থাক, আমি তোর জন্য মলম নিয়ে আসতেছি। মলম লাগালে ব্যথা একটু কমবে। না আঙ্কেল, কিছু লাগবে না, আপনি চলে যান, আমার কাছে মলম আছে, আমি লাগিয়ে নিতে পারবো। চুপ, শুয়ে থাক, আমি মলম নিয়ে আসতেছি। এই বলে চৌধুরী সাহেব চলে গেল তার রুমে। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব হাতে একটা মলম নিয়ে আসলো মেঘের রুমে। মলম লাগিয়ে দিতে লাগলো মেঘের শরীরে আর বলতে লাগলো, এখন একটু ঘুমিয়ে নে, ভালো লাগবে। আর আজকে তোকে কাজ করতে হবে না, আগে সুস্থ হ, তারপর কাজ করবি। কাজ না করলে খাবেন কি রাতে? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আজ না হয় বাইরে থেকেই খেয়ে আসবো না, আর তোর জন্য খাবার নিয়ে আসবো। আমার জন্য খাবার আনতে হবে না, আপনারা দুজন গিয়ে খাবার খেয়ে নেন। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, এখন তুই ঘুমা। চৌধুরী সাহেব চলে গেল। মেঘ বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে সে কি করবে, এ বাড়িতে থাকবে নাকি চলে যাবে এখান থেকে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল টের পায়নি। রাতে রবিনের ডাকে ঘুম ভাঙলো মেঘের। এই মেঘ, ওঠ, রাত হয়ে গেছে তো। আরে রবিন ভাই, আপনি আমার রুমে? এই নে, আঙ্কেল তোর জন্য খাবার পাঠিয়েছে। আর সরি রে, আমার জন্য আজকে তোকে ম্যামের হাতে মার খেতে হলো। আমি বুঝতে পারি নাই যে ওটা ধরলে ম্যাম এতটা রেগে যাবে। আরে সমস্যা নেই, ম্যাম তো এমনিতেই আমাকে দেখতে পারে না। আচ্ছা আপনি যান, আমি খাবার খেয়ে নেব। মেঘের কথা শুনে রবিন চলে গেল তার রুম থেকে। ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে নিল। রাত প্রায় 12টা। মেঘ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছে তার মা বাবার কথা আর চিৎকার করে বলতেছে, আম্মু আব্বু, কেন আমাকে একা রেখে চলে গেলে তোমরা? আমাকে সাথে নিয়ে গেলেই তো পারতে। এই দেখো, তোমার ছেলে আজকে কত কষ্ট করতেছে। এইসব বলতেছে আর কান্না করতেছে। হঠাৎ পেছন থেকে মেঘের পিঠে কে যেন হাত রাখলো। মেঘ তার চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখে চৌধুরী সাহেব দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি এত রাতে এখানে কি করেন? ঘুমান নাই এখনো? না মেঘ, এখনো ঘুমাই নাই। তাই তুই কান্না করছিলি কেন? আজকে খুব কষ্ট পেয়েছো তুমি, তাই না? কই না তো আঙ্কেল, আমি তো কান্না করি নাই, আসলে চোখে কি যেন এসে পড়ছে, এর জন্য হয়তো কয়েক ফোঁটা পানি পড়েছে চোখ থেকে। মেঘ, তুমি যতই তোমাকে বোঝাও না কেন, আমি কিন্তু একজনের বাবা। আমিও আমার সন্তানের চোখের দিকে তাকালেই বুঝতে পারি সেও কান্না করতেছে। ঠিক তেমন তোমার মুখটা দেখলেও বুঝতে পারি তুমি কান্না করছো।
চৌধুরী সাহেবের এসব কথা শুনে মেঘ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে চৌধুরী সাহেবের পাশে। চৌধুরী সাহেব নীরবতা ভেঙে বলতে লাগলো, যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো গিয়ে, সকালে উঠে আবার রান্না করবে। ঠিক আছে। এই বলে মেঘ চলে গেল তার রুমে। চৌধুরী সাহেব বসে বসে ভাবতেছে কি করবে মেঘের জন্য। কিছুক্ষণ ছাদে বসে থেকে চলে গেল তার রুমে। সকাল 10টা, সিঁড়ি দিয়ে আফরিন নামতেছে নিচে। অন্যদিকে মেঘ সকাল সকাল উঠে রান্না করে খাবারগুলো সব খাবার টেবিলে রেখে দিল। আফরিন খাবার টেবিলে বসতেই বলতে লাগলো, এই কে কোথায় আছিস রে? আমাকে খাবার বেড়ে দিয়ে যা। আফরিনের এই কথা শুনতেই মেঘ গুটি গুটি পায়ে হেঁটে আফরিনের কাছে চলে গেল। যেই ভাতের প্লেটে বেড়ে দিতে যাবে এমন সময় ঠাস করে মেঘের গালে চড় মেরে দিল আর চিৎকার করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোকে কি বলেছি না কি? হ্যাঁ, আমাকে খাবার বেড়ে দিয়ে যা। সরি ম্যাম। এই বলে যে চলে যেতে যাবে ওখান থেকে এমন সময় আফরিন তার শার্টের কলার ধরে সামনে নিয়ে আসলো আর দুই গালে আরো 2টা থাপ্পড় মেরে বলতে লাগলো, ঠাস, এখন যখন চলেই এসেছিস তাহলে আবার চলে যাচ্ছিস কেন? আমি কি তোকে একবার বলেছি এখান থেকে চলে যেতে? না ম্যাম। খাবার বেড়ে দে, আবার আমার সাথে কলেজ যাবি। ঠিক আছে ম্যাম। এই বলে মেঘ চুপচাপ খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে কলেজে চলে গেল। কলেজ গেটের সামনে এসে আফরিন গাড়ি থেকে নেমে গেল আর মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যতক্ষণ না এখান থেকে বের হচ্ছি ততক্ষণ তুই এখানেই থাকবি গাড়িতে। আর যদি বেরিয়ে যাস সেখান থেকে তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। জি ম্যাম, বুঝতে পারছি। এই বলে আফরিন চলে গেল ওইখান থেকে। মেঘ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো মেঘের কাছে, এসে বলতে লাগলো, আচ্ছা ভাই, আপনি ওই দেমাগি মেয়েটার কি আত্মীয় লাগেন নাকি? না ভাই, আমি ওনার বাসার কাজের লোক। ও আচ্ছা, তা উনি কি আপনার উপর অত্যাচার করে না? না ভাই, উনি তো খুব ভালো। এই বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘ। ছেলেটা মেঘের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই, আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝি ভাই। ওর সাথে আমার 2 বছরের রিলেশন, হঠাৎ সব কিছু পাল্টে গেল ওর আচার আচরণ। ও, তাহলে আমি কি করব ভাই এখন? এখানে তো আমার কিছুই করার নেই। আচ্ছা, তোমাকে যদি একটা কাজ দেই করতে পারবে? কি কাজ দিবেন আগে শুনি, কারণ আমি তো লেখাপড়া করি নাই, এর জন্য আমি বাইরে তেমন কাজও করতে পারি না। ও আচ্ছা, এই নাও, এই নাম্বারটা রাখো, বিকেলে আমাকে ফোন দিবে আর তোমার মালিকের কাছ থেকে কিছু সময়ের জন্য ছুটি নিবে। তা না হয় নিলাম, কিন্তু আমি কি কাজ করব এটাই তো বললেন না। বিকালে না হয় বলবো, আমি এখন যাই, কলেজ আবার শুরু হতে চলেছে। ঠিক আছে ভাই, যান তাহলে। ছেলেটা চলে গেল। মেঘ গেটের সামনে পায়চারি করতে লাগলো। বেচারা ফেসে গেছে, কি করবে আর। প্রায় 3 ঘন্টা পর আফরিন আসলো আর মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, তুই বাসায় চলে যা, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপরে আমি বাসায় চলে যাব। ওই সময় বলে দিলেই হতো, আমি বাসায় গিয়ে কিছুই না হয় করে ফেলতাম। এখন যাবি তুই, আমি যা বলি তাই শুনতে হবে। তোর যদি একটু এদিক সেদিক হয় না তাহলে খবর আছে তোর। আর একটা কথা, আমার রুমে ঢুকবি না, তুই আর আমার কোনো জিনিসে হাত দিবি না। ঠিক আছে ম্যাম। এই বলে মেঘ গাড়িটা নিয়ে চলে গেল চৌধুরী বাড়িতে। গাড়িটা গ্যারেজে রেখে সোজা রান্নাঘরে চলে গেল। দুপুরের রান্না করে বসে আছে মেঘ। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। মেঘ উঠে গিয়ে দরজাটা খুলে দিল আর বলতে লাগলো, আঙ্কেল, আপনি আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? অসুস্থ নাকি আপনি? না মেঘ, ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ও আচ্ছা, আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য লেবু শরবত নিয়ে আসতেছি। মেঘ, তুমি আমাদের কত খেয়াল রাখো আর আমরা তোমার সাথে কত খারাপ ব্যবহার করি, আমাদের মাফ করে দিও মেঘ। আরে আঙ্কেল, মাফ চাইতেছেন কেন? আপনারা আমাকে ছোট থেকে লালন পালন করেছেন, এটাই অনেক। আর আমি আপনাদের সেবা করব সব সময়। এ কথা বলে মেঘ চলে গেল রান্নাঘরে। লেবুর শরবত বানিয়ে চৌধুরী সাহেবের রুমে নিয়ে গেল আর বলতে লাগলো, এই নেন আঙ্কেল, আপনার লেবু শরবত, এটা খেয়ে নেন, পরে আপনার সাথে কিছু কথা আছে। তুমি বলতে থাকো, আমি শুনতেছি। আসলে আঙ্কেল, কিভাবে যে বলি, কখনো তো আপনাদের কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিবেন তো? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব মেঘ। আমি তোমাকে চাকর হিসাবে দেখি না, আমি তোমাকে আমার ছেলে হিসেবে দেখি। আসলে আঙ্কেল, আমার একটা ফোন লাগবে, কিনে দিতে পারবেন?
ও এই কথা। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমাকে রাতেই ফোন কিনে দিব নে। ধন্যবাদ আঙ্কেল। আর আমার একটু বিকেলে ছুটি লাগবে, একটু বাইরে যাব, কাজ আছে একটা। ঠিক আছে, যাইও তাহলে। মেঘ তার রুমে চলে গেল। বিকাল 4টা। মেঘ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কলেজের সামনে যে ছেলেটার সাথে দেখা হয়েছিল সে আসলো মেঘের কাছে। চলো আমার সাথে একটা জায়গায় যাবা। এখন আবার কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে চুপচাপ চলো। ছেলেটার কথা শুনে মেঘ তার সাথে হাঁটতে লাগলো। কিছুটা দূর যেতেই মেঘ বলতে লাগলো, ভাই আর কত দূরে যাবেন? অনেকটা পথ তো চলে এসেছে। ওই যে সামনে নীল বাড়িটা দেখছো না, ওই বাড়িতে যাব। মেঘ আর ছেলেটা বাসার সামনে এসে কলিং বেল দিতেই একটা মহিলা এসে দরজা খুলে দিল। মহিলাটিকে দেখে ছেলেটা বলতে লাগলো, আন্টি, রাজু আঙ্কেল আছেন নাকি? হ্যাঁ আছে, ভিতরে আসে তোমরা। মেঘ আর ছেলেটা ভেতরে চলে গেল। কিছুক্ষণ সোফায় বসে থাকার পর সিঁড়ি বেয়ে একটা লোক নামতে লাগলো। আকাশকে দেখে বলতে লাগলো, আরে আকাশ, হঠাৎ তুমি এখানে? ভাই আপনি বলছিলেন না এমন একজন লোককে নিয়ে আসতে যার কেউ নেই, আর চৌধুরী পরিবারে চাকরি করে, এই সেই ছেলেটা ছোটবেলা থেকে ওইখানে থাকে। ভালো কাজ করছো। তা তোমার নাম কি? আমার নাম মেঘ। ও আচ্ছা, তোমরা দুজন আমার রুমে আসো, আর সাহিলার মা আমাদের জন্য কফি বানিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে, তোমরা যাও, আমি কফি বানিয়ে নিয়ে আসতেছি। ওরা 3 জন চলে গেল রুমে। বসে বসে কথা বলতেছে। এমন সময় রাজুর স্ত্রী রুমে ঢুকলো। এই নাও তোমাদের কফি। টেবিলে রাখো। আর সাহিলা কোথায় গেছে? শায়লা তো একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও আচ্ছা, তুমি যাও, ওদের জন্য কিছু রান্না করো। না ভাইয়া, কিছু রান্না করতে হবে না। আমাকে আবার যেতে হবে তাড়াতাড়ি বাসায়। যদি আমাকে না দেখে তাহলে আফরিন ম্যাম আমার উপর খুব চেঁচামেচি করবে। এখন থেকে এইখানে প্রতিদিন আসবে তুমি। ঠিক 4টা আসবে আর 5:30টাতে চলে যাবে। কিন্তু আমি কাজটা কি করব ওটা তো বললেন না। তোমার কাজটা হচ্ছে হ্যাকিং করা আর সকল ব্যাংক অ্যাকাউন্ট সেভাবে রাখা যাতে কেউ হ্যাক না করতে পারে। কিন্তু আমি এটা কিভাবে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু তোমাকে শিখিয়ে দিব, তবে একটা কথা মনে রাখবে, এখানে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এটা সাইবার জগৎ। এখানে যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে তোমার জীবনের ঝুঁকি আছে, এটা মনে রেখো। তাহলে এই কাজ করব না আমি। ভাইয়া আমি চলে যাইতেছি। আরে কোথায় যাইতেছো? এখানে বসো, আগে পুরো ঘটনা তো শুনে যাও, পরে যদি মনে চায় তাহলে আইসো কাজটা করতে। আকাশের কথা শুনে মেঘ তার পাশে বসে পড়লো আর বলতে লাগলো, জি বলেন, আর কি বলবেন? আমরা হ্যাকার জগৎটা এমন একজন দিয়ে যেতে চাই যে কিনা সারা জীবন এটা ধরে রাখতে পারে। তবে একটা কথা, এটা ধরে রাখা যতটা সহজ ঠিক ততটা কঠিন। চলো আমার সাথে পাশের রুমে। 3 জন চলে গেল পাশের রুমে। পুরো ঘরে কম্পিউটার দিয়ে ভরা। এটা দেখে মেঘ আর আকাশ অবাক হয়ে গেল আর বলতে লাগলো, 2 দিন আগে আমি আমার ম্যাম এর এরকম একটা জিনিসে হাত দিয়েছিলাম। পরে উনি আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি কিছুই করি নাই, শুধু দেখেছি। ও আচ্ছা, তুমি চিন্তা করো না, তোমার ম্যামের মতো তুমিও চলতে পারবে। এটা, এই চেয়ারে বসো। মেঘকে চেয়ারে বসে দেখাতে লাগলো কি কি করতে হবে। দেখতে দেখতে 5:25 বেজে গেল। এটা দেখে মেঘ তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আমি আজকে আর এখানে থাকতে পারবো না, আমার যেতে হবে এখান থেকে। যেতে আরও অনেক সময় লাগবে। আকাশ, আমার বাইকটা নিয়ে মেঘকে পৌঁছে দিয়ে আই, পরে তুই আসলে তোর সাথে কিছুটা কথা আছে। ঠিক আছে ভাই, যাইতেছি। এই বলে আকাশ আর মেঘ বাইরে চলে আসলো। মেঘকে বাইরে উঠিয়ে নিয়ে যেতে লাগলো তার গন্তব্যের স্থানে। যেতে যেতে বলতে লাগলো, আচ্ছা মেঘ, সত্যি করে বলো তো আজকে তোমার কেমন লাগতেছে? কাজ তো ভালো, কিন্তু এটা করলে আমার আবার বিপদ হবে না তো? না, এটা করলে তোমার বিপদ হবে না, আমিও তো করি। আর তোমার এই কারণে রাখা হয়েছে, কারণ তোমার বাবা মা নেই। রাজু ভাই তোমার মতো একজনকে খুঁজছিল। আচ্ছা এটা না হয় শিখলাম, পরবর্তীতে এটার কাজ কি হবে এটা তো আর বলুন না রাজু ভাইয়া। আস্তে আস্তে তুমি সব জেনে নিবে। একসাথে এতগুলো জিনিস জানতে গিয়ে তোমার অনেক ক্ষতি হতে পারে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তেই না হয় জেনে নেব। আমাকে নামিয়ে দেন, যদি কেউ দেখতে পায় তাহলে সমস্যা হবে আমার। আকাশ বাইকটা থামিয়ে মেঘকে
নামিয়ে দিল চৌধুরী বাড়ির কিছুটা দূরে। মেঘ হাঁটতে হাঁটতে বাসায় এসে পৌঁছালো। কলিং বেল দিতে আফরিন এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, এই তুই সারাদিন কোথায় ছিলিস রে? তোকে যে বলেছি বাসায় থাকতে, তুই বাসায় থাকিস না কেন? বেশি লাই বেড়ে গেছে না তোর? আফরিন, মেঘ আমার কাছে বলে গিয়েছে ওকে ছেড়ে দে। তোমার কাছে বলে যাবে কেন? ও বলে যাবে শুধু আমার কাছে। আচ্ছা যা, এবারের মতো মাফ করে দে। পরের বার বাইরে গেলে তোর কাছে বলে যাবে। মেঘ চুপচাপ ওখান থেকে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে রাতের রান্না করতে লাগলো। দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। সবাই খাবার টেবিলে বসে আছে। মেঘ খাবার বেড়ে দিতে লাগলো সবাইকে। খাবার খেতে খেতে চৌধুরী সাহেব বলতে লাগলো, এই নাও মেঘ, তোমার ফোন। ফোনের সকল কিছু লাগানো আছে। আব্বু, তুমি মেয়েকে ফোন কিনে দিয়েছো। ও ফোন চালানোর কিছু বুঝে নাকি যে ফোন চালাবে? আফরিনের এমন কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেল। সেটা কেউ খেয়াল করে না। আপনি এমন কথা শুনে বলতে লাগলো, আঙ্কেল, ম্যাম ঠিকই বলেছে। আমি মূর্খ মানুষ। আমি কি আর এসব চালাতে পারবো? তার চাইতে ভালো হবে আপনি এটা রেখে দেন। তুমি রেখে দাও এটা। আর আফরিন, তোর কথাবার্তা ঠিক কর। কখন জানি তোর ওপর হাত তুলি। এইসব লোকের বাচ্চা, তোর জন্য আজকে আব্বু আমাকে এইসব বলছে। আজ থেকে তোর খাবারই খাবো না ঘরে। এই বলে আফরিন না খাবার খেয়ে হাত ধুয়ে চলে গেল তার রুমে। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি দরকার ছিল আঙ্কেল এটা বলার? এখন যে ম্যাম খাবার খায় নাই, রাতে তো ওনার খুব ক্ষুধা লাগবে, তখন কি করবে? তখন আর কি করবে? না খেয়ে ঘুমিয়ে থাকবে। এক কাজ করো, তুমি 1 প্লেট খাবার ওর রুমে রেখে আসো তুমি যখন ঘুমাবে। ঠিক আছে, রেখে আসবো। এখন আপনি খেয়ে নেন। চৌধুরী সাহেব খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। এদিকে মেঘ খাবার খেয়ে বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দিল। খাবারগুলো রেখে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো আফরিনের ঘরের উদ্দেশ্যে। দরজার বাইরে থেকে উকি দিয়ে ভেতরে দেখে আফরিন এখনো জেগে আছে নাকি। ভেতরে তাকিয়ে দেখে আফরিন উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছে। মেঘ আস্তে আস্তে টেবিলে খাবারটা রেখে চলে আসলো রান্নাঘরে। বিছানায় করে ঘুমিয়ে গেল। মাঝরাতে কারো চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল সবার। নিচে এসে দেখতে পেল আফরিন দাঁড়িয়ে আছে। কিরে, তুই এত রাতে এখানে কি করিস? আব্বু, পানি নিতে এসেছিলাম, তখন মেঘের পায়ের সাথে আমার পা লেগে গেছে। তাই দেখে ভেবেছিলাম ভূত, তাই তো জোরে চিৎকার করছি। তোর রুমেই তো পানি আছে, তাহলে নিচে আসার কারণ কি? আর তোর হাত এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে মাত্রই খাবার খেয়েছিস। আসলে আব্বু, আর কিছু বলতে হবে না, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে থাক। অনেক রাত হয়েছে। আর মেঘ, তুমিও ঘুমিয়ে থাকো। ঠিক আছে আঙ্কেল, আপনারা যান, আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়তেছি। এই বলে মেঘ লাইট গুলো অফ করে ঘুমিয়ে গেল। সকালে তাড়াতাড়ি উঠে খাবার রেডি করে বসে আছে টেবিলে। এমন সময় আফরিন বলতে লাগলো, আচ্ছা তোকে যে এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? আসলে ম্যাম, গায়ে লাগলেও তো কিছু করার নেই, কারণ আমি তো কিছুই চিনি না। এ বাসা থেকে বের হই নাই কখনো। শুনেছি আগে আঙ্কেল নাকি আমাকে ছোটবেলা থেকে এখানে এনেছে, লালন পালন করেছে। ও আচ্ছা, শোন একটা কথা, বিকালে 3টায় চলে যাবি আমাদের কলেজের সামনে, আমি থাকবো এখানে। আচ্ছা ম্যাম। আফরিন খাবার খেয়ে চলে গেল তার কলেজে। চৌধুরী সাহেব নিচে নামতে নামতে বলতে লাগলো, আফরিন তো বিকেলে আসবে। তোমার বাইরে কাজ আছে নাকি? থাকলে গিয়ে করে আসতে পারো, কারণ পরে তো আর যেতে পারবা না মনে হয়। আচ্ছা আঙ্কেল, যাইতেছি তাহলে। এই বলে মেঘ বাইরে চলে গেল। হাঁটতে হাঁটতে সোজা রাজু এর বাসায় চলে গেল। কলিং বেল দিতেই রাজুর স্ত্রী এসে দরজা খুলে দিল। ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া বাসায় আছে নাকি? হ্যাঁ, বাসায় আছে। তোমার ভাইয়া তো বাসায় থেকে বের হয় না, বাসায় কাজ করে। উপরে গিয়ে দেখো তোমার ভাই রুমে আছে। রাজুর স্ত্রীর কথা শুনে মেঘ চলে গেল তার রুমে। গিয়ে দেখে রাজু ফোনে কার সাথে যেন কথা বলতেছে। মেঘকে দেখে ফোনটা রেখে দিল আর বলতে লাগলো, আরে মেঘ, তুমি এত সকালে চলে আসলে যে? ম্যাম তো বাসায় নেই, তাই চলে এসেছে। বিকেলে তো আবার আসতে দেবে না। ভালো কাজ করছো, চলো তোমাকে হ্যাকিং শিখিয়ে দিই। এই বলে রাজু মেঘকে নিয়ে তার হ্যাকিং রুমে ঢুকলো। দুজনে চেয়ারে বসে আছে। কিভাবে সবকিছু হ্যাক করতে হয় দেখিয়ে দিতে লাগলো রাজু। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে চৌধুরী সাহেব ফোন দিয়েছে। কলটা রিসিভ করে বলতে লাগলো, মেঘ, তুমি কোথায় আছো এখন? এই তো আঙ্কেল, একটা কাজে আছি। তা কিছু বলবেন নাকি?
আফরিন তো বাসায় চলে এসেছে, তুমি এক কাজ করো, আসার সময় বাজার থেকে কিছু বাজার নিয়ে এসো। আমি আফরিনকে বলেছি যে তুমি বাজারে গিয়েছো একটু আগে। আচ্ছা আঙ্কেল, আমি নিয়ে আসবো না, রাখি এখন। এই বলে মেঘ ফোন কেটে দিল আর রাজুকে বলতে লাগলো, রাজু ভাই, আমাকে আজকে যাই, আমি আবার কালকে আসবো। এখন না গেলে হয়তো আফরিন ম্যাম আমার উপর রাগ করবে। ঠিক আছে, যাও তাহলে। টাকাগুলো রাখো তোমার কাছে, তোমার প্রয়োজন আসবে। না না রাজু ভাই, লাগবে না। আঙ্কেল আমাকে মাঝে মাঝে হাত খরচের জন্য কিছু টাকা দেয়, ওগুলোই রেখে দিই আমি। যখন আমার টাকা দরকার পড়বে তখন আমি না হয় আপনার কাছে চেয়ে নেব। ঠিক আছে, যাও তাহলে। এই বলে মেঘ বাইরে চলে আসলো। একটা রিক্সা করে সোজা বাজারের দিক চলে গেল। কিছু সবজি কিনে হেঁটে হেঁটে বাসা যাচ্ছে, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল মেঘকে। মেঘ পেছনে ফিরতেই দেখে আফরিন দাঁড়িয়ে আছে। কিরে, তোর এতক্ষণ লাগে বাজার করতে? আগে তো কখনো এত সময় লাগতো না। এদিকে তুই কেমন ব্যবহার করতেছিস? তোর হাব ভাবও তো ভালো লাগছে না। আসলে আঙ্কেল আমার আরেকটা জিনিস আনার জন্য টাকা দিয়েছিল, ওইটা আনতেই দেরি হয়ে গেল। সরি ম্যাম, আর কখনো দেরি হবে না। ঠিক আছে, বাসায় যা তুই। আর আমার জন্য চিকেন ফ্রাই রান্না করে কি? হ্যাঁ, আমি আসছি আমার বান্ধবীদের নিয়ে। সবার জন্য কি চিকেন ফ্রাইড রাইস রান্না করব নাকি অন্য কিছু রান্না করব? তুই জানিস না আমার বান্ধবীরা কি খায়? ওগুলো রান্না কর গিয়ে। ঠিক আছে ম্যাম। মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতে রবিন এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, ভাই, আজকে তোমার খবর আছে। আফরিন ম্যাম তোমাকে অনেক খুঁজেছে বাসায় এসে, কিন্তু তোমাকে বাসায় পায় নাই, তাই উনি বাজারে গিয়েছে তোমাকে নিয়ে আসতে। রবিন ভাই, ওনার সাথে আমার কথা হয়েছে আসার সময়। আপনি আমাকে একটু সাহায্য করবেন রান্নার কাজে? ওনার বান্ধবীদের নিয়ে আসবে, অনেক কিছু বলে দিয়েছে রান্না করার জন্য। আচ্ছা, কি কি করতে হবে আমাকে একটু বলে দাও, আমি করে দিতেছি। এরপর দুজন চলে গেল রান্নাঘরে। দুজন মিলে রান্না করতেছে, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। তুমি রান্না করো, আমি গিয়ে দেখি কে এসেছে। ঠিক আছে, যাও তাহলে ভাই। রবিন চলে গেল দরজা খোলার জন্য। এদিকে মেঘ সকল কিছু রান্না করে খাবার টেবিলে সবকিছু রেখে দিল। রবিন দরজা খুলতেই দেখতে পেল আফরিন ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে আফরিন বলতে লাগলো, কিরে, তুই দরজা খুলি কেন? মেঘ কোথায়? ম্যাম, উনি তো আপনাদের জন্য রান্না করতেছে, আপনারা ভেতরে আসেন। এই, তোরা আমার রুমে যা, আমি আসছি। তোর জন্য শরবত বানিয়ে আনতে বলবো। শরবত লাগবে না রে, তুই শুধু আমাদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা কর। আচ্ছা, তোরা ঘরে যা, আমি তোদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছি। আফরিনের বান্ধবীরা রুমে চলে গেল। এদিকে আফরিন রান্নাঘরে এসে দেখে মেঘ বসে বসে কার সাথে যেন কথা বলতেছে। এটা দেখে আফরিন চিৎকার করে বলতে লাগলো, কিরে, তোকে কাজে রেখেছি ফোনে কথা বলার জন্য নাকি? হ্যাঁ, যদি ফোনে কথাই বলতে চাস তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আসলে ম্যাম আঙ্কেল ফোন দিয়েছিল, ওনার জন্য বলেছে শরবত বানিয়ে দিয়ে আসতাম অফিসে। ও, শরবত বানিয়ে রবিনকে দিয়ে পাঠিয়ে দে। আর আমাদের জন্য ঠান্ডা পানি নিয়ে জুসের ব্যবস্থা কর, আমার রুমে নিয়ে আসবে। আচ্ছা ম্যাম, আপনি যান, আমি সব কিছু নিয়ে আসতেছি। আফরিন চলে গেল তার রুমে। সবাই বসে গল্প করতেছে। এমন সময় মেঘ পানি আর জুস দিয়ে আফরিনের রুমে প্রবেশ করতে করতে বলতে লাগলো, ম্যাম এগুলো কোথায় রাখবো? টেবিলে রেখে যা। আর আমাদের জন্য যে খাবারগুলো রান্না করেছিস ওগুলো আমার রুমে দিয়ে যা। ঠিক আছে ম্যাম, আমি এখনই নিয়ে আসতেছি। এই বলে জুস আর পানিগুলো রেখে মেঘ চলে গেল নিচে। সবগুলো খাবার আফরিনের রুমে দিয়ে আসলো। কিছুক্ষণ পর আফরিনের ডাক, এই মেঘ, কোথায় রে তুই? এদিকে আয় তাড়াতাড়ি। মেঘ তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় পা পিছলে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। মেঘ আর কিছু বলতে পারলো না। আফরিনের ডাকে যখন সাড়া দিচ্ছিল না, আফরিন রাগে সিঁড়ি দিয়ে নিচে এসে দেখে মেঘ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে আফরিন চিৎকার করে বলতে লাগলো, বান্ধবীরা, তোরা একটু তাড়াতাড়ি নিচে আয়। আফরিনের বান্ধবীরা এসে দেখে মেঘ নিচে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। এটা দেখে বলতে লাগলো, বান্ধবী, এই ছেলেকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। এখন যদি না নিয়ে যায় তাহলে পরে এর মৃত্যুও হতে পারে। মেঘের মৃত্যুর কথা শুনে আফরিনের মনটা খারাপ হয়ে গেল আর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কিন্তু আফরিন এটা বুঝতে পারলো না কেন তার চোখ থেকে পানি পড়তেছে। আফরিনের বসে থাকা দেখে আফরিনের বান্ধবীরা বলতে লাগলো, কি রে আফরিন, এখনো বসে থাকবি নাকি আমার সাথে যাবি ওনাকে নিয়ে হাসপাতালে? হ্যাঁ, তাড়াতাড়ি চল। আফরিনও তার
বান্ধবীরা মেঘকে ধরাধরি করে নিয়ে গেল হাসপাতালে। ডাক্তার মেঘকে দেখে বলতে লাগলো, ওনার এই অবস্থা হয়েছে কি করে? ওনাকে এখনই অপারেশন করতে হবে, না ওনাকে এখনই ওটিতে নিয়ে যাও। নার্স মেঘকে নিয়ে নিচে চলে গেল অপারেশন রুমে। বাইরে আফরিন ও তার বান্ধবীরা বসে আছে। এমন সময় আফরিনের ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে কান্না করে দিল আফরিন, আর বলতে লাগলো, আব্বু, মেঘ হাসপাতালে। কি বলতেছিস এইসব? মেঘ হাসপাতালে মানে? মজা করতেছিস নাকি আমার সাথে? না আব্বু, সত্যি মেঘ হাসপাতালে। ও জেনারেল হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি এখনই আসতেছি। এই বলে চৌধুরী সাহেব ফোনটা কেটে দিল। কিছুক্ষণের মধ্যে চৌধুরী সাহেব চলে আসলো হাসপাতালে। অপারেশন রুমের সামনে যেতেই দেখতে পেল আফরিন ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। কিরে, মেঘের কি হয়েছে? জানি না আব্বু, আমরা যখন নিচে এসে দেখি মেঘ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে আবার ধরাধরি করে মেঘকে নিয়ে চলে আসলাম এখানে। আচ্ছা, তুই একটু চুপ করে বস। ওই তো ডাক্তার আসতেছে, আমি কথা বলি দেখতেছি। ঠিক আছে আব্বু, যাও তাহলে। চৌধুরী সাহেব চলে আসলো ডাক্তারের কাছে। ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ডাক্তার, মেঘের কি হয়েছে একটু বলেন তো। উনি মাথায় অনেক বড় আঘাত পেয়েছে, একটু পর যদি অন্ত তাহলে হয়তো আমরা ওনাকে বাঁচাতে পারতাম না। আল্লাহর রহমতে এখন সবকিছু ঠিকঠাক আছে। একটু পর ওনাকে কেবিনে শিফট করা হবে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ ডাক্তার আপনাকে। আর কিছু লাগবে নাকি? হ্যাঁ, কিছু ওষুধ লাগবে, আপনি কাউকে আমার সাথে পাঠিয়ে দেন, আমি ওষুধগুলোর নাম লিখে দিতেছি। ঠিক আছে, আপনি আপনার কেবিনে যান, আমি আমার মেয়েকে পাঠিয়ে দিতেছি। আচ্ছা, পাঠিয়ে দেন। চৌধুরী সাহেব চলে আসলো আফরিনের কাছে আর বলতে লাগলো, আফরিন, তুই ডাক্তারের কেবিনে থেকে গিয়ে ঔষধের প্রেসক্রিপশনটা নিয়ে আয়, আমি মেঘের কাছে যাইতেছি। ঠিক আছে আব্বু, তুমি যাও, আমি ওষুধগুলো নিয়ে আসবো। আফরিন চলে গেল ডাক্তারের কেবিনে। এদিকে মেঘকে অন্য একটা কেবিনে শিফট করা হলো। চৌধুরী সাহেব চলে গেল মেঘের কাছে। মেঘের পাশে বসে মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, তোকে আমি সেই ছোটবেলা থেকেই লালন পালন করে এসেছি। তুই যখন তোর মা বাবার কথা জিজ্ঞাসা করতি তখন বলতাম তোর মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু তোর মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতেও মিথ্যা কথা বলতে হচ্ছে আমাকে। এসব বলতে বলতে চৌধুরী সাহেব কান্না করে দিল। হঠাৎ মেঘের গলার শব্দ শুনে চোখের পানি মুছে বলতে লাগলো, আরে মেঘ, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কিন্তু আমি এখানে কি করে আসলাম? আমি তো বাড়িতে ছিলাম। হ্যাঁ, তুমি বাড়িতে ছিলে, কিন্তু তোমার মাথা ব্যথা পেলে কি করে? আসলে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে উঠতে গিয়েছিলাম, তখন পা পিছলে পড়ে যায়, আর কিছুই মনে নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটু ঘুমাও, ডাক্তারের সাথে কথা বলে দেখি আজকে যদি তোমাকে বাসায় নিয়ে যেতে পারি তাহলে নিয়ে যাব। আচ্ছা আঙ্কেল। চৌধুরী সাহেব চলে গেল। এদিকে মেঘ ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু ঘুমাতে পারছে না কিছুতেই। একবার এপাশ একবার ওই পাশ করতেছে। হঠাৎ কেউ যেন পেছন থেকে মেঘের শরীরে হাত দিল। মেঘ তাকিয়ে দেখে আফরিন। উঠতে হবে না, শুয়ে থাকো। তোমার ওপর আমি বেশি জুলুম করে ফেলছি, তাই না? আরে কি বলছেন ম্যাম, আপনার বাসায় কাজ করে আপনারা যা খুশি তাই বলতে পারবেন, তাতে সমস্যা নেই। এখন থেকে আর তোমার উপর অত্যাচার করবো না, তোমার খুশি মতো তুমি চলতে পারো। এখন ঘুমাও তুমি, আমি বাইরে আছি। হ্যাঁ, যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে ডাক দিও। ঠিক আছে ম্যাম। আফরিন বাইরে চলে গেল। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙতেই দেখতে পেল আফরিন, চৌধুরী সাহেব আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। ওদেরকে সবাইকে দেখে মেঘ বলতে লাগলো, আঙ্কেল, ওরা কারা? ওদেরকে তো চিনলাম না। ওদের তুমি চিনবে না, এখন তুমি শুয়ে থাকো, তোমাকে খাবার খাইয়ে দিবে। মান্নান, তুই আমার সাথে বাহিরে আয়। ভাবি আর আফরিন, তোমরা দুজন মেঘকে খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দাও। ঠিক আছে আব্বু। চৌধুরী সাহেব আর মান্নান চলে গেল বাহিরে। কেবিনের বাইরে বসে আছে দুজন। এমন সময় চৌধুরী সাহেব বলতে লাগলো, মান্নান, আমি আর তোর ছেলেকে রাখতে পারবো না রে। ছেলেটা 19টি বছর ধরে তোদের ছাড়া থেকেছে, এখন অন্তত মেয়েকে নিয়ে যা তোদের সাথে। দেখ বন্ধু, তুই তো জানিস আমি কি কাজ করি। আজ পর্যন্ত কেউ জানে না যে আমার কোনো ছেলে আছে। এখন যদি কেউ জেনে যায় যে আমার ছেলে আছে তাহলে মেঘকে মেরে ফেলবে। আমি চাই না আমাদের জন্য মেঘ মারা যাক। টাকা পয়সা লাগলে বলবি, আমি মেঘের সকল খরচ দিব। দেখ, আমার তো আর 8টা-10টা ছেলে পেলে নেই যে তাদের দিতে হবে। আমার একটাই মাত্র মেয়ে, ও সারা জীবন যদি বসে বসেও খায় তাহলেও শেষ হবে না।
আর মেঘ তো সব সময় কাজ করে, একটুও বসে থাকে না। এই কয়েকদিন না হয় তোরা আমার বাড়িতে থাকবি, মেঘকে ঠিক আছে, তাহলে কয়েকটা দিন তোর বাসায় থাকবো। তুই কেবিনের ভিতর যা, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মান্নান সাহেব চলে গেল ডাক্তারের কেবিনের দরজার বাইরে থেকে বলতে লাগলো, আসতে পারি ডাক্তার? হ্যাঁ, ভিতরে আসেন। মান্নান চৌধুরীকে দেখে ডাক্তার দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, মান্নান ভাই, আপনি এখানে হঠাৎ আমার হাসপাতালে? আমার ছেলে এখানে, তাহলে আমি এখানে আসবো না? আর ভাই বলাটা ছাড়বি নাকি পিঠে কয়েকটা লাগাবো? আচ্ছা, তা না হয় ছাড়লাম, কিন্তু তোর ছেলে এখানে আসবে কি করে? তোর ছেলেকে না বলে লন্ডনে পাঠিয়ে দিয়েছিস? না, আমার ছেলে দেশে আসছে, কোথাও যায়নি। আর আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাব, ও রিলিজের ব্যবস্থা করো। পেশেন্টের নাম কি? মেঘ। ওনাকে এখন ছাড়া যাবে না রে, ওনার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। আজকের দিনটা এখানে থাকুক, কালকে না হয় নিয়ে যাস। না, আমার ছেলেকে এখানে রাখতে চাই না, তুই ব্যবস্থা কর। মান্নান, আমার কথাটা একবার শোন। একটু আগে মাত্র অপারেশন করলাম, এখন যদি নড়চড়া করে বেশি তাহলে ওর মাথা ব্যথা শুরু হবে, এখন আবার আরেক ঝামেলা হবে। তাই বলতেছি এখানে থাক, কাজ করি রাতটায়। ঠিক আছে, তুই যখন এত করে বলতেছিস তাহলে আজকের রাতটা এখানে থাকি। হ্যাঁ, আজকের রাত এখানে থাক। মান্নানের কথা বলতে লাগলো ডাক্তারের সাথে। কিছুক্ষণ কথা বলা শেষ করে চলে গেল বাইরে। দেখতে দেখতে রাতটা কেটে গেল। সকালে সবাই খাবার খেয়ে বসে আছে। এমন সময় ডাক্তার আসবে মেঘের কেবিনে। মেঘ কেমন আছে এখন? সবকিছু ঠিকঠাক আছে তো? মাথা ব্যথা করে নাকি? না ডাক্তার, মাথা ব্যথা করে না, এমনিতে সবকিছু ঠিকঠাক আছে। ডাক্তার চেক আপ করে বলতে লাগলো, দুপুরের দিকে রিলিজ দিয়ে দিব, নিয়ে যাস মান্নান। ঠিক আছে, আর হাসপাতালের বিল কত হয়েছে আমাকে একটু জানাস, যাওয়ার সময় বিল পরিশোধ করে যাব না। ঠিক আছে। বিকেলে সবাই বাসায় চলে গেল। মেঘকে আফরিনের রুমে নিয়ে গেল, বিছানায় শুয়ে দিয়ে আফরিন বলতে লাগলো, তুমি এখানে শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যান ম্যাম। আফরিন চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে মেঘ বিছানায় শুয়ে আছে। মেঘকে দেখে বলতে লাগলো, তুমি একটু উল্টো পাশ করে শুয়ে থাকো, আমি একটু কাজ করব, যখন বলবো তখন না এদিক ফিরো। ঠিক আছে। মেঘ উল্টো পাশ ঘুরে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলো। আফরিন তার ড্রেস চেঞ্জ করে ফেললো। পেছন ঘুরতে দেখতে পেল মেঘ তার দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? তোমাকে না বলছি উল্টো করে শুয়ে থাকতে, এবার ফিরছো কেন? আপনি কি কাজ করছিলেন এতক্ষণ? কিছু দেখেন নাই তো? আমি আবার কি দেখবো? না, কিছু না। এ বলে আফরিন চলে গেল ওয়াশরুমে। কাপড়গুলো রেখে মেঘের পাশে এসে বসে পড়ল। কিছুক্ষণ পর মান্নান সাহেব ও তার স্ত্রী আসলো আফরিনের রুমে। আরফিন, আসতে পারি ভিতরে? আরে আঙ্কেল, ভিতরে আসেন, বলতে হবে না কিছু। মান্নান ও তার স্ত্রী ভিতরে ঢুকে পড়লো। চারজন কিছুক্ষণ গল্প করলো। রাতে খাবার খেয়ে সবাই বসে আছে। এমন সময় চৌধুরী সাহেব বলতে লাগলো, মান্নান, একটা ছেলে দেখিস তো আফরিনের জন্য। ওরও তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, ওকেও তো বিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, আমি দেখবো নে, তোর চিন্তা করতে হবে না। আব্বু, আমি এখন বিয়ে করতে চাই না, তোমরা যতই জোর করো না কেন, আমি এখন বিয়ে করব না। তোর যদি পছন্দের কোনো ছেলে থাকে তাহলে বল, তার মা বাবার সাথে আমরা কথা বলে দেখি। যখন সময় হবে তখন বলবো। সময়টা কবে হবে ওটাই বল আগে। এখন কিছু বলতে পারবো না, এখন যাও, তোমরা অনেক রাত হয়েছে। আর আন্টি, আপনি মেঘের সাথে ঘুমিয়ে থাকেন, আমি সোফায় ঘুমাচ্ছি। সোফায় ঘুমোতে হবে না তোমার, তুমি আমার সাথে অন্য রুমে চলো, আর আপনি মেঘের সাথে ঘুমিয়ে থাকেন। ঠিক আছে। সবাই সবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু মেঘের ঘুম আসতেছে না। এত নরম বিছানা আগে কখনো ঘুমায় নাই সে। হয়তো মাটিতে নয়তো ফ্লোরে ঘুমায়। এসব ভাবতে ভাবতে কখন যে তার ঘুম চলে আসলো। চোখে ঘুম মেঘ বলতেই পারে নাই। সকালে আফরিনের ডাকে ঘুম ভাঙলো তার। উঠেন, সকাল হয়েছে, চা খেয়ে নেন। এত সকালে তো আমি চা খাই না, আপনি জানেন। এখন কিছু খাবো না, আরো পরে খাবো। আরও পরে খেতে হবে না, এখন খান। খাওয়া দাওয়া করে এরপর ওষুধ খেতে হবে। আপনাকে মনে থাকে যেন। আমি কলেজ চলে যাব, আবার আসার দেরি হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, আপনি চলে যান। বাসায় মানুষ আছে আমার, যখন ক্ষুধা লাগবে তখন তাদেরকে বলবো না, তারা আমাকে খাবার দিয়ে যাবে। ভাবছিলাম আপনার উপর অত্যাচার করবো না, কিন্তু আপনি তো আমার কথাই শুনছেন না। এখন আবার অত্যাচার করতে হবে, তাই না? না, আর অত্যাচার করতে হবে না, আপনি যান, আমি খাবার খেয়ে নেব।
আমার সামনে খেতে বলেছি, আমার সামনে খা। মেঘ চুপচাপ খাবারগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় মান্নান আর চৌধুরী সাহেব আসলো রুমে। মেঘের এমন ভাবে সেবা করতেছে দেখে বলতে লাগলো, কিরে আফরিন, এমন ভাবে সেবা করতেছিস? সুস্থ হয়ে ওঠার পর হয়তো আবার এমন করবি তার সাথে? না বউ, আর এমন করব না কারোর সাথে। আচ্ছা তোমরা বাসায় থাকো, আমি কলেজ যাচ্ছি। আচ্ছা তাহলে কলেজে যা তুই। আফরিন চলে গেল কলেজে। মেঘ, মান্নান সাহেব আর চৌধুরী সাহেব বসে বসে গল্প করতেছে। এমন সময় মান্নান সাহেব বলতে লাগলো, আচ্ছা মেঘ, তুমি তো জানো তোমার বাবা মা নেই, তাই না? হ্যাঁ আমি তো জানি, আমার বাবা মা আরও অনেক দিন আগে মারা গেছে। না, তোমার বাবা মা মারা যায় নাই, এখনো তোমার বাবা মা বেঁচে আছে। কিন্তু আঙ্কেল যে বলল আমার বাবা মা মারা গেছে আরও 17 বছর আগে। মেঘ, তোমার আব্বু আমাকে বলেছিল তোমাকে সত্যি কথা না বলতে। ছোট থেকে আমি তোমাকে লালন পালন করেছি ঠিকই, কিন্তু একটা কারণে তোমাকে তোমার বাবা মার কাছে যেতে দেই নাই। তোমার আব্বু আম্মুর অনেক শত্রু আছে, ওরা চায় তোমাকে মারতে। এর জন্য তোমার আব্বু আর আম্মু তোমাকে আমার কাছে রেখে গিয়েছিল। আমি আব্বু আম্মুর সাথে দেখা করতে চাই। তোমার সামনেই আছে তোমার আব্বু আম্মু। বাবা, আজকে তোকে 19টি বছর পর দেখলাম, আমরা চাইলে তোর কাছে আসতে পারতাম না। কেন, আব্বু কি এমন হয়েছে যে তোমরা আমাকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাও? আস্তে আস্তে সব জানতে পারবি বাবা। কই গো, এইদিকে আসো, তোমার ছেলেকে খাবার খাইয়ে দাও। আয় বাবা আমার কাছে। মেঘ তার আম্মুর কাছে চলে গেল। মান্নান সাহেবের স্ত্রী মেঘকে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো। এভাবে কেটে গেল 10টি দিন। আজকে মেঘ সুস্থ সবার জন্য খাবার রান্না করতেছে। এমন সময় আফরিন রান্নাঘরে প্রবেশ করলো। কি ব্যাপার মেঘ, তুমি রান্না করছো কেন? কাজের বুয়া তো আছে, সে রান্না করবে। অভ্যাস হয়ে গেছে তো, তাই ছাড়তে পারি না। আপনি কি টেবিলে বসে আমার খাবার রেডি করে আনতেছি? না, তোমাকে খাবার রেডি করতে হবে না, চলো আমরা ছাদে যাই। এই ভর দুপুরবেলা ছাদে গিয়ে কি করবেন? অনেক রোদ তো। তো চলো বাইরে ঘুরে আসি। না, এখন বাইরে যেতে পারবো না, আমি একটু পর বাইরে যাব, একটা কাজ আছে। তোমার এমন কি কাজ আছে শুনি? আর আজকে আমাকে তোমার সাথে নিয়ে যাবে, দেখবো তুমি কি এমন কাজ করো। এগুলো আপনাকে দেখানো যাবে না। এই বলে খাবার রান্না করে সবাই খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে মেঘ চলে গেল বাইরে। একটা রিক্সা করে চলে আসলো রাজু ভাইয়ের বাসায়। কলিং বেল দিতে রাজুর স্ত্রী এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, মেঘ, তুমি এতদিন পর কোথা থেকে আসলা? আসলে আন্টি আমি অসুস্থ ছিলাম, রাজু ভাইয়াকে ফোন দিয়ে বলেছি তো যে আমি কয়েকদিন আসতে পারবো না। ও আচ্ছা, ভিতরে যাও। তা কি খাবে বলো, রান্না করে নিয়ে আসি। এখন আর কিছু খাবো না, বাসা থেকে খেয়ে এসেছি। আচ্ছা তুমি যাও, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসতেছি। মেঘ চলে গেল রাজুর রুমে। প্রবেশ করতেই দেখে রাজু চেয়ারে বসে কাজ করতেছে। মেঘ পাশের চেয়ারে গিয়ে বসে পড়লো। মেঘকে দেখে রাজু বলতে লাগলো, মেঘ কখন আসলে তুমি? এই তো কিছুক্ষণ হলো আসলাম। তা তুমি আসবে আমাকে বলবে না? সারপ্রাইজ দিলাম আপনাকে। তুমি তো হ্যাকিংয়ের সব কিছু শিখে গেছো, এখন এই ফোনটার ভিতরে সকল তথ্য তুমি 10 মিনিটের মধ্যে আমাকে দেবে, পারবে তো কাজটা করতে? পারবো না কেন, অবশ্যই পারবো। এই বলে মেঘ সকল কিছু তার আওতায় করে আনলো। 10 মিনিটের মধ্যে ফোনের সকল ইনফরমেশন বের করে রাজুকে দিয়ে দিল। বাহ মেঘ বাহ, তুমি তো খুব দারুণ কাজ করছো। আজ থেকে তুমি হ্যাকার জগতের রাজা হিসাবে স্থাপিত হবে। আজকে সবার সাথে আমি পরিচয় করিয়ে দিব তোমাকে। ঠিক আছে, তা না হয় করিয়ে দিন, কিন্তু আমি পরে কি কাজ করবো? এখন তো হ্যাকিং নিয়ে কাজ করতেছি। আস্তে আস্তে সব জানতে পারবে। তুমি এখন শুধু এখানে বসে বসে কাজ করবে, বাইরের দেশের সকল ইনফরমেশন তোমার আওতায় করে আনবে, কারণ বাইরের দেশের হ্যাকাররা আমাদের সাথে বেইমানি করবে, এটা আমি শিওর দিয়ে বলতেছি। আমি তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে বাসায় চলে যেতে হবে। আমি বাসা থেকে কাজ করতে চাই, এই ব্যবস্থা একটা করে দেন। এই নাও, এটা ল্যাপটপ তোমার কাছে রাখো। এই ল্যাপটপ দিয়ে তুমি সকল কাজ করতে পারবে। আজ থেকে তোমার কাজ শুরু। আর এই ল্যাপটপটা কারোর হাতে যাতে না পড়ে, যদি একটু উলটপালট কিছু করে তাহলে আমাদের সকল ইনফরমেশন বাইরের দেশে হ্যাকারদের কাছে চলে যাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে রাজু ভাই, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা আজকে আমি যাই, যদি দরকার পড়ে তাহলে আবার আসবো। ঠিক আছে, যাও তাহলে।
এই বলে মেঘ ল্যাপটপ নিয়ে চলে গেল নিচে। রাজুর স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বলে তাদের বাসায় চলে গেল। কলিং বেল দিতে আফরিন এসে দরজা খুলে দিল। কিরে, তুই কোথায় গিয়েছিলি? তোকে না বলেছিলাম আমাকে নিয়ে যেতে। তোমাকে কোথায় নিয়ে যাব? আমার তো কাজ শেষ, তাই আমি চলে এসেছি। তুই ল্যাপটপ কোথায় পেলি? আগে তো তোর কাছে দেখি নাই এই ল্যাপটপটা। একজন দিয়েছে আমাকে তার কাজ করার জন্য। তুই আবার কি কাজ করবি? তুই সব চালাতে পারবি নাকি? চালাতে পারবো না কেন, অবশ্যই চালাতে পারবো। এই বলে মেঘ রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় আফরিন রুমে ঢুকলো। মেঘকে ল্যাপটপ চালাতে দেখে খুবই অবাক হলো। কিরে, তুই দেখি ল্যাপটপ চালাতে পারিস, কি কাজ করিস দেখি আমি? দেখতে হবে না আমি কি কাজ করি। এই বলে মেঘ ল্যাপটপটা অফ করে বালিশের নিচে রেখে দিল। তুই আমার কাছ থেকে কি লুকাতে চাচ্ছিস বলতো? আমি আবার কি লুকোবো? কিছুই না। তা কিছু বলবেন নাকি? চল, তোকে নিয়ে বাইরে যাব। এখন বাইরে যেতে পারবো না, বিকালে বাইরে যাব। ঠিক আছে, 4টায় রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে একটা জায়গায় যাব। আচ্ছা। এই বলে আফরিন চলে গেল। বিকাল 4টা। মেঘ তার রুমে শুয়ে আছে। এমন সময় আফরিন প্রবেশ করলো তার রুমে। মেঘকে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, তোকে না বলেছিলাম 4টায় রেডি হয়ে থাকতে, বাইরে যাব। ভুলে গিয়েছিলাম। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আফরিন চলে গেল তার রুমে। এদিকে মেঘ পুরনো একটা শার্ট আর একটা প্যান্ট পরে নিচে চলে আসলো। কিছুক্ষণ বসে থাকার পর আফরিন নিচে আসলো নীল একটা শাড়ি পরে। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আফরিনের দিকে। মেঘের এই অবস্থা দেখে আফরিন তার কাছে এসে বলতে লাগলো, এই কি দেখছিস এমন ভাবে? কই কই কিছু না তো, চলেন এখন যাই। হ্যাঁ চল। আর তোর কি ভালো ড্রেস নেই? এগুলো পরেছিস কেন? আমার আর ভালো ড্রেস নাই, এর জন্য এগুলো পরছি। ও আচ্ছা, এখন যাই। মেঘ আর আফরিন বাইরে চলে গেল। মেঘ যে গাড়ির দিকে যেতে যাবে এমন সময় আফরিন বলে উঠল, আজকে গাড়ি নিয়ে যেতে হবে না, আজকে রিক্সা করে যাব দুজন। কিন্তু আপনি তো কখনোই রিক্সা করে কোথাও যাননি, তাহলে আজকে যাবেন কি করে? আজকে এমনিই যাব, চল আমার সাথে। দুজন রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর একটা রিক্সা আসলো। মেঘ আর আফরিন দুজনে পাশাপাশি বসে আছে রিক্সায়। এমন সময় আফরিন বলতে লাগলো, কিরে, বারবার ওইদিকে সরে বসছিস কেন? এমনই আগে কখনো কোনো মেয়ের পাশে এইভাবে বসে নাই তো, তাই আর কি। ও আচ্ছা। কিছুক্ষণ পর রিক্সাটা নদীর পাড়ে চলে আসলো। মেঘ আর আফরিন রিক্সা থেকে নেমে গেছে। কিছু দূর যেতে মেঘ দেখতে পেল এইখানে সব জোড়ায় জোড়ায় বসে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, এখান থেকে চলেন, এখানে থাকা যাবে না। কেন? এখানে কি সমস্যা হচ্ছে তোর? এখানে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, আর আমরা দুজনে এখানে থেকে কি করব? ওদের মতো আমরাও বসে থাকবো। ওই যে আপনার বান্ধবীরা আছে, আপনি ওদের সাথে গিয়ে বসে থাকেন, আমি বাসায় চলে যাইতেছি, বাসায় অনেক কাজ আছে। মেঘ যে বাসার পথে হাঁটা দিবে আফরিন মেঘের শার্টের কলার ধরে নিয়ে যেতে লাগলো তার বান্ধবীদের কাছে। ওদের কাছে যেতে আফরিন বান্ধবীরা বলতে লাগলো, কি রে আফরিন, মেঘকে এইভাবে ধরে এনেছিস কেন? আর বলিস না, ওর মতো হাজারাম আর একটাও নাই মনে হয় দেশে। অন্য সব ছেলেরা হলে আমার সাথে বসে থাকতে চাইতো, কিন্তু এ তো কিছুই বোঝে না। মেঘ ভাইয়া, এই দেখেন আমরাও তো বসে আছি, আমাদের তো কেউ কিছু বলে না, আপনিও আফরিনের সাথে বসে থাকেন। না না, আমি এখানে বসে থাকতে পারবো না, আমি বাসায় যাব। আশেপাশে কত লোকজন আছে, কে জানে কে কি বলে দেয়। কেউ কিছু বলবি না, তুই আমার সাথে বস এখানে। এই বলে মেঘকে জোরাজোরি করে বসিয়ে রাখলো। আফরিন তার হাতটা মেঘের হাতের উপর রাখতে মেঘ লাফ দিয়ে উঠে গেল আর বলতে লাগলো, আমি বাসায় যাব, আপনারা থাকেন এখানে। বান্ধবীরা এটাকে ধরতো, কুত্তার বাচ্চা মাথাটা গরম করে ফেলতেছে। আফরিনের কথা শুনে মেঘ কিছুটা ভয়ে পেয়ে বসে পড়লো আর বলতে লাগলো, আমি এখানে বসে থাকতে পারবো, কিন্তু আপনারা আমার কাছে ঘেঁষবেন না। তাহলে তোর থাকার কোনো দরকার নেই, তুই চলে যা এখান থেকে। আফরিনের কথা শুনে মেঘ চলে গেল বাসায়। মেঘ তার রুমে বসে কাজ করতেছে। এমন সময় চৌধুরী সাহেব আসলো। মেঘ, তুমি না আফরিনের সাথে গিয়েছিলে, তাহলে চলে আসলে যে? আসলে আঙ্কেল, আমার ভালো লাগছিল না বাইরে, তাই চলে এসেছি। ও আচ্ছা, তা তোমাকে ল্যাপটপ কে দিয়েছে? বলেছিলাম না আমি একটা কাজ করি ছোটোখাটো, ওই জায়গা থেকে আমাকে ল্যাপটপটা উপহার দিয়েছে। ও আচ্ছা, তাহলে তুমি কাজ করো, আমি গেলাম। ঠিক আছে আঙ্কেল।
চলুন শুনে আসি আফরিন ও তার বান্ধবীরা কি বলাবলি করতেছে। কি রে বান্ধবী, মেঘ ভাইয়াকে ঠিক করবে কি করে? উনি তো কিছুই বুঝে না। ঠিক তো করতেই হবে রে, আমি যে ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। এক কাজ কর, মেঘ ভাইয়াকে প্রতিদিন সকালে তার রুমে গিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকার অভিনয় করবি, দেখবি কি করে মেঘ ভাইয়া। তাই করতে হবে রে, আজকে যাই আমি। মেঘ বসে বসে কাজ করতেছে। এমন সময় আফরিন তার রুমে ঢুকলো আর বলতে লাগলো, কিরে তুই কি কাজ ছাড়া কিছুই বুঝিস না? না, কাজ ছাড়া কিছুই বুঝি না। কিছু বলবেন নাকি? বললে বলতে পারেন। না কিছু বলবো না, তবে আজকে যেটা করলি এটা কিন্তু খুব খারাপ হয়েছে, এটার জন্য শাস্তি পেতে হবে তোকে, এই বলে দিলাম। এটা বলে আফরিন চলে গেল তার রুমে। এদিকে মেঘ কার সাথে যেন কথা বলতেছে। এমন সময় মেঘের বাবা রুমে ঢুকলো। মেঘ, তোকে একটা কাজ দেব, করতে পারবি? হ্যাঁ আব্বু, করার চেষ্টা করব। কি কাজ বলো? ওই যে এই লোকটার সকল খোঁজ খবর এনে দিতে পারবি আমাকে? কিন্তু আব্বু, আমি এনে দেবো কি করে? আমি তো কিছুই পারি না। আমার সাথে মিথ্যা কথা বলতে হবে না, তোর সকল ডিটেলস আমার কাছে আছে। তোকে সময় দিলাম 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে ওর সকল ডিটেলস বের করে আমাকে এনে দিবি। ঠিক আছে আব্বু, তুমি তোমার রুমে যাও, কাজ শেষ হলে আমি তোমাকে ডাক দেবো। আর আমার কিছু লোক লাগবে, আমি একটা গ্যাং তৈরি করতে চাই। তোর গ্যাং তৈরি করতে হবে না, আমার গ্যাং তুই চালাস। আমার তো বয়স হয়েছে, আমি বেশি যেতে পারি না কোনোখানে। ঠিক আছে আব্বু, আমাকে সব শিখিয়ে দিও, আমি না হয় এখন থেকে তোমার গ্যাং চালাবো। আচ্ছা, শিখিয়ে দিব নে। মান্নান সাহেব চলে গেল। মেঘ তার কাজ শেষ করে চলে গেল নিচে, গিয়ে দেখে আফরিন আর বুয়া রান্না করতেছে। মেঘ তাদের কাছে গিয়ে বলতে লাগলো, আরে আপনি রান্না করতেছেন কেন? আপনি যান, আমি রান্না করে নেব। সারা বছর কি আপনি রান্নাই করবেন নাকি? আমাকে তো রান্না করতে হবে বিয়ের পর, তাই না? সেটা তো আর আমি জানি না। আপনার বর আপনাকে নিয়ে কাজ করাবে নাকি অন্য কাউকে দিয়ে কাজ করাবে? বলছি না আপনার কোনো কাজ করতে হবে না, আপনি এখান থেকে যান, রান্না প্রায় শেষের দিকে। মেঘ চলে গেল তার রুমে। ফোনে একটা নাম্বার ডায়াল করে ফোন দিল একজনকে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, হঠাৎ ফোন দিয়েছো আমাকে, কোনো কিছু দরকার নাকি? না, তেমন কিছু দরকার না, তবে আমার ভালো একটা পিসি দরকার। আর ছোট্ট একটা রুম ভাড়া করে দাও, যাতে ওইখানে কেউ না যেতে পারে আমি ছাড়া। এই ঢাকা শহরে তো এরকম রুম পাওয়া খুবই মুশকিল, তবে পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবে। যেটা ভালো হয় ওটাই করো, টাকা নিয়ে কোনো চিন্তা করবে না, এখন আমি ইনকাম করি। আচ্ছা, আমার পরিচিত একটা বাসা আছে, ওখানে আমি ফোন দিয়ে যোগাযোগ করছি, দেখি কি বলে ওনারা। হ্যাঁ, যোগাযোগ করে আমাকে জানাও। ঠিক আছে মেঘ, এখন রাখি। ফোনটা রেখে দিল আকাশ। মেঘ পেছনে ফিরতেই দেখতে পেল আফরিন দাঁড়িয়ে আছে। আফরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি হলো, আপনি এখানে কখন আসলেন? আর বাইরে দাঁড়িয়ে কি করতেছেন? ভিতরে আসুন। ভেতরে না হয় পরে যাব, আগে বলেন রুম ভাড়া নিয়ে কি করবেন? ওইখানে চলে যাবেন নাকি থাকার জন্য? আমি আবার কখন বললাম রুম ভাড়া নেব? আপনি হয়তো ভুল শুনেছেন। আপনার যদি 2টা কান থাকে তাহলে আমার 4টা কান। সো আমাকে অন্য কিছু বোঝাতে আসবেন না, তাড়াতাড়ি বলেন বাসা ভাড়া নিয়ে কি করবেন? আসলে আমার একটা বন্ধু আছে, ও নতুন বিয়ে করেছে, ওর বাসায় কেউ মেনে নিচ্ছে না, এর জন্য আর কি বাসা ভাড়া নিয়ে দিতে হলো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি তো কখনো বাসা থেকেই বের হলেন না, তাহলে আপনার বন্ধু হলো কি করে? কি করে আর হবে, এই কয়েকদিন বাইরে ঘুরেছিলাম না, তখন একটা বন্ধু হয়েছে, এই আর কি। ও আচ্ছা, তা তোর বন্ধুটার নাম শুনি। বন্ধুর নাম শুনে আপনি কি করবেন? এখানে তো আপনার কিছু করার নেই। ঠিক আছে, নাম বলতে হবে না, এখন নিচে চল, সবাই অপেক্ষা করছে খাবার টেবিলে। আফরিন আর মেঘ চলে গেল খাবার টেবিলে। রাতের খাবার খেয়ে সবাই সবার রুমে চলে গেল। মেঘ চলে আসলো রুমে, দরজা লাগাতে যাবে এমন সময় আফরিন বলে উঠলো, কিরে তুই দরজা লাগিয়ে ঘুমাস কেন? আগে তো কখনো দরজা লাগিয়ে ঘুমাতি না। আগে ঘুমাইতাম না, আজ থেকে ঘুমাবো। দরজা লাগাতে ঘুমাতে হবে না, জায়গায় শুয়ে থাক। একবার যদি দেখি দরজা লাগিয়ে ঘুমাস তাহলে দেখিনি সাথে তোর কি ঘরটা আমি মোটকে দিব। মেঘ কিছু না বলে চলে গেল বিছানায়। এদিকে আফরিন দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখতেছে মেঘ ঘুমাচ্ছে নাকি। মেঘ বিছানায় শুয়ে পড়তেই আফরিন চলে গেল তার রুমে। রাত প্রায় 3টা। আফরিনের চোখে ঘুম নেই, ভাবতেছে মেঘের কথা, কিভাবে তাকে পরিবর্তন করা যায়। এসব ভাবতে ভাবতে আফরিন ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখতে পেল মেঘ বাসায় নেই। আব্বু, মেঘ কোথায় গেছে? মেঘ তো সকাল সকাল কোথায় জানি গিয়েছে, কাউকে বলে যায় নাই।
ও আচ্ছা, ওর ফোন নাম্বার আছে তোমার কাছে? না, ওর ফোন নম্বর নেই। তা তুই মেঘকে খুঁজতেছিস কেন? আজকে তো কলেজ বন্ধ সারাদিন, পড়ে পড়ে ঘুমাবি, তা না করে মেঘকে খুঁজতেছিস? এমনি খুঁজছি আপু, ওকে নিয়ে একটু শপিংয়ে যাবো তো তার জন্য। বিকালে যাস শপিংয়ে, এখন গিয়ে ঘুমা, রাতে তো ঘুমাস নাই। আমি রাতে ঘুমাই নাই, তা তুমি কি করে বুঝলে? মারে, আমি সব কিছুই বুঝি। তোর মতো আমরা যখন ছিলাম তখন আমরাও প্রেম করেছিলাম। ওই অভিজ্ঞতা থেকেই বলতেছি যে তুই মেঘের প্রেমে পড়েছিস। এসব বলতে পারি না আপু। এই বলে আফরিন তার রুমে চলে গেল। অন্যদিকে মেঘ আর কয়েকজন লোক নিয়ে বসে আছে জঙ্গলের ভিতরে। চারিপাশে হাজার হাজার লোক দাঁড়ানো। মেঘকে দেখে তারা বলতে লাগলো, কিরে তুই কোথা থেকে আমাদের মাঝে আসলি? আগে তো তোকে কখনো দেখি নাই মাফিয়া জগতে। আমাকে দেখবি কিভাবে? আমি তো এই মাফিয়া জগতের নতুন, এখন থেকে দেখতে পারবি প্রতিদিন। আর দেখবি বা কি করে এখন থেকে? তুই বেঁচে থাকলে তো দেখবি। তার মানে তুই এখন আমাকে মেরে ফেলবি, তাই না? একদম ঠিক ধরেছিস, তোকে মেরে ফেলবো। এই বলে মেঘ তার পিস্তলটা বের করে এলো পাথারে গুলি করতে লাগলো। মেঘের দেখা দেখি তার লোকগুলো গুলি করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 200 থেকে 300 লাশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চারিপাশে রক্তের স্তূপ। ভাই, আগে যদি জানতাম আপনি আমাদের থেকেও ভালো পিস্তল চালাতে পারেন, তাহলে আমাদের সাথে আপনাকে মিশনে নিয়ে যেতাম। কথা না বলে বাকি লোকদের শেষ করো। ওদের লিডারকে ধরতে হবে, তা না হলে আমরা কিছুই প্রমাণ পাবো না সাজুর। মেঘের কথা শুনে তার লোকেরা বাকি লোকদের মারতে লাগলো। প্রায় 2 ঘন্টার মধ্যে সাজুর লোকেদের মেরে মাটি চাপা দিয়ে ফেললো। মেঘ বাইকের উপরে বসে হাঁপাচ্ছে আর বলতেছে, জীবনের প্রথম এতগুলো লোককে মারলাম, আর সাজুকে তো আমরা খুঁজে পাই না। ওর খোঁজটা নিতে হবে। ও এখন কোথায় আছে? ভাই, সাজুকে এখানে পাবেন না। সাজু হয়তো অন্যদিকে দিয়ে তার কাজ শেষ করে চলে গেছে। ওর প্ল্যান এমনটাই মনে হয়েছিল, এই দিকে দিয়ে আমাদেরকে আটকাবে, অন্য দিক দিয়ে ওর কাজ শেষ করে চলে যাবে। তাহলে এখন উপায় কি হবে? ওকে না ধরলে তো আমাদের দেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই জন্য আমাদের দেশের বদনাম হচ্ছে। এই বলে মেঘ বাইকে বসে পড়লো আর বলতে লাগলো, এখানে তো কাজ শেষ, তোমরা ডেরায় চলে যেও। আমি তো আর যেতে পারবো না ডেরায়। ঠিক আছে ভাই, তা না হয় হবে, কিন্তু আপনি একা যাবেন না। বাড়িতে আপনার বিপদ হতে পারে একা গেলে। আরে কোনো কিচ্ছু হবে না, তোরা আয়, এরপর আমি যাব। আমি মেন রোডে গাড়ির কাছে গিয়ে বসতেছি। ঠিক আছে ভাই, যান তাহলে। মেঘ চলে আসলো তার গাড়ির কাছে। এসে দেখতে পেল গাড়িতে কে যেন বসে আছে। গাড়ির ভিতরে ঢুকতে বুঝতে পারলো এটা আর কেউ নয়, এটা হচ্ছে আকাশ। কিরে আকাশ, তোর কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছিস কেন? আর এখানে আসলি কখন? আকাশ কোনো কথা বলছে না দেখে মেঘ তার হাতটা আকাশের শরীরে এলাকাতে ধপাস করে আকাশের বডিটা নিচে পড়ে গেল। আকাশকে উঠিয়ে সিটের সাথে ভালোভাবে হেলান দিয়ে আকাশকে বসিয়ে দেখতে লাগলো তার কি হয়েছে। কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলো আকাশ এই দুনিয়াতে বেঁচে নেই। আকাশকে বুকের সাথে চেপে ধরে কান্না করতে লাগলো। মেঘের কান্না শুনে বাকি লোকেরা চলে আসলো মেঘের কাছে আর বলতে লাগলো, ভাই কি হয়েছে? আপনি এভাবে কান্না করতেছেন কেন? আমাদের আকাশের বেঁচে নাই রে। তুই খোঁজ খবর নেই আকাশকে মেরেছে কে? ওর একবার যদি খোঁজ পেয়ে যায়, যেখানেই থাকুক না কেন, পাতালে থাকলে পাতাল থেকে তুলে এনে ওর ব্যবস্থা করব আমি। ভাই আপনি তো পারেন সব কিছু দেখতে। আকাশকে মেরেছে কে? আর কালকে তো কমিউনিটি সেন্টারে বড় একটা পার্টির আয়োজন আছে, ওইখানে সকল কিছু দেখতে পারবেন। আর বিশ্বের যত বড় বড় মাফিয়া কিং আছে তারা সবাই ওইখানে আসবে। ওইখানে সবাইকে পাবো তো নাকি পাবো না? ভাই ওইখানে সবাইকে পাবেন, কিন্তু আরমান সাহেবকে ওইখানে পাবেন না, কারণ উনি সবসময় দেশের বাইরে থাকে। কালকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাহলে আসতে পারে। ঠিক আছে, এখন বাসায় চল। আকাশের লাশটা তার বাড়িতে পৌঁছে গিয়ে এরপর আসো। ভাই আকাশ ভাইকে তো আর বাসে পৌঁছে দিয়ে আসতে পারবো, কিন্তু তার মা বাবার কি অবস্থা হবে বুঝতে পারছি না। আরে বুঝতে পারছি, তবু আমাদের কিছু করার নেই। আমাদের যদি কিছু করার থাকতো তাহলে আমরা করতে পারতাম। ভাই আমরা গেলে কি বলবো আকাশ ভাইয়ের মায়ের কাছে? আমরা তো মুখ দেখাতে পারবো না তার কাছে। আবার তার ছেলের লাশটা নিয়ে যাই কি করে? আচ্ছা তোরা গাড়ি রেডি কর, আমি আসতেছি বাসা থেকে। তোরা গাড়িটা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে যাস, আমি ওখান থেকে আসবো।
ঠিক আছে ভাই, আপনি বাসায় যান, আমরা আকাশ ভাইকে নিয়ে আসতেছি। মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতে আফরিন এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, সকালে কোথায় গিয়েছিলেন? আর এখন কয়টা বাজে, এখন বাসায় আসছেন? এত কিছু বলার সময় নেই এখন। আঙ্কেল আর আব্বু কোথায়? ওরা তো উপরে আব্বু রুমে আছে। আফরিনের কথা শুনে মেঘ চলে গেল চৌধুরী সাহেবের রুমের সামনে, দাঁড়িয়ে বলতে লাগলো, আঙ্কেল আসতে পারি? হ্যাঁ আঙ্কেল, আমি একটু কয়েকদিনের জন্য রংপুর যাচ্ছি, একটা কাজ আছে। রংপুর যাবি কেন হঠাৎ? ওইখানে তোর কি কাজ আছে আমাকে বল। আসলে আব্বু আকাশ মারা গেছে, ওর লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে যেতে হবে। কি বলিস? আকাশ মারা গেল কি করে? আকাশ তো বাসায় ছিল। আসলে আব্বু, আকাশ আমাকে বাঁচাতে গিয়েছিল, তখন পিস্তলের বুলেট ওর শরীরে এসে লাগে, পরে আকাশ মরে যায় ওইখানেই। তোর যেতে হবে না, তুই এখানে থাক, আমি যাচ্ছি। না আব্বু, আমি যখন বলেছি আমিই যাব। আর আকাশের আব্বু আম্মুকে নিয়ে কিছু দিয়ে আসবো, যাতে তারা যতদিন বেঁচে থাকে ততদিন খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। এইসব বলতেছে মেঘ, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার লোক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, ভাই আকাশ মরে নাই, আকাশ বেঁচে আছে। আমরা আকাশকে নিয়ে হাসপাতালে চলে এসেছি, আপনি তারা মিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। ঠিক আছে, আমি আসতেছি এখনই। এই বলে ফোন কেটে দিল মেঘ। মান্নান সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আকাশ বেঁচে আছে। আকাশকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তারা মিয়া মেডিকেল কলেজে হাসপাতালে। তুমি যাবে নাকি আমার সাথে? হ্যাঁ চল, যেতে হবে তো। মেঘ আর মান্নান চলে গেল তারা মিয়া মেডিকেলের হাসপাতালে। 3 তলা উঠতেই মেঘের লোক এসে বলতে লাগলো, ভাই আপনি চলে যাওয়ার পর আকাশ ভাইয়ের গোংরানোর শব্দ শুনতে পেলাম। পরে ওনার হার্টবিট আর হাতে ভালোভাবে দেখতে বুঝতে পারলাম আকাশ ভাই বেঁচে আছে। তাড়াতাড়ি করে আকাশ ভাইকে এখানে নিয়ে আসি। আকাশ ভাই এখন অপারেশন রুমে আছে, ওই তো ডাক্তার বের হয়েছে, চলেন জিজ্ঞাসা করি কি অবস্থা এখন আকাশ ভাইয়ের। হ্যাঁ চলো। এই বলে মেঘ, মান্নান আর মেঘের লোকেরা সবাই চলে আসলো ডাক্তারের কাছে। চারদিক থেকে ডাক্তারকে ঘেরাও করে মেঘ বলতে লাগলো, ডক্টর, আকাশের কি অবস্থা এখন? আকাশ কি বেঁচে আছে এখনো নাকি মরে গেছে? রুগী এখন বেঁচে আছে, আমরা তার বুক থেকে বুলেট বের করে ফেলেছি। এখন রুগী কিছুটা ভালো আছে, আর বেশি চিন্তা করতে হবে না, ঠিকমতো ওষুধপত্র খেলি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আপনাকে। আর আপনি চলেন আমার সাথে, আমার কেবিনে কিছু ওষুধপত্র লিখে দিতেছি, ওইগুলো এনে খাইয়েন। হ্যাঁ ডাক্তার চলেন। মেঘ আর ডাক্তার চলে গেল ডাক্তারের কেবিনে। ডাক্তার কিছু ঔষধপত্র লিখে দিতেই মেঘ চলে গেল নিচে। ওষুধগুলো এনে নার্সের হাতে দিয়ে বলতে লাগলো, নার্স, আপনার আরো যদি সহকর্মী থাকে তাহলে এখানে ডেকে আনেন। আপনারা 2 জন এখানে ওর খেয়াল রাখবেন, আর কিছু লাগলে বাইরে আমার লোক আছে, তাকে বলবেন, তারা এনে দেবে সবকিছু। ঠিক আছে। মেঘ চলে আসলো বাইরে, এসে তার লোককে বলতে লাগলো, শোন, তোরা আসছে কাজে লেগেছে। আরমান সাহেব, কে যে করেই হোক আমাদের ডেরায় নিয়ে যা। দরকার পড়লে আরও লোককে খবর দে, টাকা লাগলে আমি দেব। ভাই আর লোক লাগবে না, আমাদেরই প্রায় 3500 লোক আছে। আমি এখন সবাইকে আরমান সাহেবের ছবি সকল জেলায় পাঠিয়ে দিতেছি, যাতে সব জেলায় তন্ন তন্ন করে খুঁজে বের করতে পারে আরমান সাহেবকে। হ্যাঁ তাই কর। তোদের 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আমার আরমান সাহেবকে চাই, মানে চাই। কুমিরের গর্তে যদি লুকিয়ে থাকে ওইখান থেকে টেনে হেজড়ে বের করে ডেরা নিয়ে যাবি। ঠিক আছে ভাই, আমরা যাইতেছি, দোয়া করবেন যাতে আজকে রাতের ভিতরে আরমান সাহেবকে ধরে ফেলতে পারি। হ্যাঁ দয়া করি, যা তাহলে। মেঘের লোকেরা চলে গেল। এদিকে মান্নান সাহেব চেয়ারে বসে মেঘকে ডাকতে লাগলো। মেঘ তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, আব্বু আমাকে ডেকেছেন নাকি? হ্যাঁ ডেকেছি। শোন, তোকে কিছু কথা বলি, সালমান সাহেবকে ধরতে হবে না। তুই এক কাজ কর, তোকে একটা মেয়ের ছবি দিতেছি, তো লোকদের বল ওই মেয়েটাকে ধরে আনতে, তাহলে দেখবি সালমান সাহেব এমনিতেই চলে আসবে তোর কাছে। কিন্তু আব্বু, এই মেয়েটা কে? আর এই মেয়েটাকে ধরে এনে আমার লাভ কি বলো তুমি? তুই আগে ধরে আন, এরপর বুঝতে পারবি কেন তোকে মেয়েটাকে ধরে আনতে বলেছি। ঠিক আছে, আমি আমার লোকদের বলে দিতেছি যে এই মেয়েটাকে ধরে আনতে। হ্যাঁ তাই কর, আর তুই বাসায় চলে যা, এখানে আমি আছি। আরফিন তোকে যেন কি বলবে ওর সাথে গিয়ে কথা বল। ঠিক আছে আব্বু, আমি যাইতেছি তাহলে।
আর আকাশের দিকে খেয়াল রেখো, আকাশের যেন কোনো ক্ষতি না হয়। আমি আকাশের স্ত্রীকে ফোন দিয়ে বলে দিতেছি যে আজকে রাতে ট্রেনে ঢাকায় চলে আসতে। তোর কোনো কিছু বলতে হবে না, আর আকাশ এমনিতেই ঠিক হয়ে যাবে। আকাশ ঠিক হলে না হয় তাকে বাড়িতে পাঠিয়ে দিব, কয়েকদিনের জন্য ঘুরে আসুক। হ্যাঁ আব্বু, তাই করতে হবে। আচ্ছা এখন আমি গেলাম বাসায়, আকাশের জ্ঞান ফিরলে আমাকে ফোন দিয়ে একটা। আচ্ছা ফোন দিব নে, তুই যা তাহলে। মান্নান সাহেবের কাছে থেকে বিদায় নিয়ে মেঘ চলে গেল নিচে। তার গাড়িটা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো। কলিং বেল দিতে কাজের বুয়া এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, মেঘ বাবা, কয়দিন লোক এসে আরফিন মামনিকে ধরে নিয়ে গেছে, তুমি কিছু একটা করো। আফরিনকে ধরে নিয়ে গেছে? আমাকে আগে ফোন দিয়ে জানাবেন না। আর আঙ্কেল কোথায়? আঙ্কেল কেউ নিয়ে গেছে নাকি? জানি না, ওনাকে হয়তো নিয়ে যায়নি, আমি ওপরে যাইনি। আপনি কি একটু দেখে আসেন, আর যে করেই হোক আরফিন মামনিকে বাসায় নিয়ে আসে। আমি দেখতেছি কি করা যায়, আপনি আব্বুর নাম্বারে ফোন দেন। এই বলে মেঘ উপরে চলে গেল। চৌধুরী সাহেব রুমে গিয়ে দেখে তার আম্মু আর চৌধুরী সাহেব নিচে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মেঘ দুজনকে ভালোভাবে দেখতে লাগলো, তাদের রক্ত চলাচল করতেছে কিনা। হঠাৎ বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেল মেঘ। তাড়াতাড়ি করে তার আম্মু এবং চৌধুরী সাহেবকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল। মেঘ বাবা, আমি কি আসবো তোমার সাথে? না চাচি, আপনারা আসতে হবে না। আপনি একটা কাজ করেন, ঘরটা ভালোভাবে গুছিয়ে রাখেন, আমরা আসতেছি একটু পর। ঠিক আছে মেঘ, তুমি যাও। মেঘ চলে আসলো হাসপাতালে। দুজনকে অপারেশনের রুমে নিয়ে গেল। প্রায় 10 মিনিট পর একটা নার্স বের হয়ে বলতে লাগলো, রোগীর আত্মীয় স্বজন কে আছেন? তাড়াতাড়ি এ পজিটিভ 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। আমাদের কাছে 2 ব্যাগ ছিল, দুজনকে দিয়ে দিয়েছি, আরো 2 ব্যাগ লাগবে। নার্স, আমার এ পজিটিভ, আমার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে পারেন আপনি? আপনি তাড়াতাড়ি চলেন না আমার সাথে। নার্স মেঘকে নিয়ে চলে গেল পাশের একটা রুমের ভিতরে। মেঘকে বেডে শুয়ে দিল। হাত থেকে 2 ব্যাগ রক্ত নিতে লাগলো। রক্ত নেওয়া শেষ হতেই নার্স বলতে লাগলো, আপনি হয়তো এই প্রথম রক্ত দিয়েছেন, তাই আপনার মাথা ব্যথা করবে। আপনি একটু ঘুমিয়ে থাকেন এখানে। আর আপনার যদি লোক থাকে বাইরে, তাহলে তাকে বলেন নিচ থেকে কিছু ফল এনে আপনাকে দিতে। ইটস ওকে নার্স, আমি ঠিক আছি, আবার কিছু হয় নাই। আপনি তাড়াতাড়ি রক্ত নিয়ে ওদের কাছে যান। ঠিক আছে। রক্ত নিয়ে চলে গেল নার্স। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। মেঘ কেবিন থেকে বেরিয়ে দেখতে পেল তার লোকেরা দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা এই মেয়েটাকে খুঁজে বের করে দেখ তো, এই মেয়েটা কোথায় আছে। 1 ঘন্টা সময় দিলাম তোদের, তাড়াতাড়ি কাজ কর। ভাই, সালমান সাহেব ধরে নিয়ে গেছিল, সালমান সাহেবকে আর আপুকে নিয়ে এসেছি। আপু এখন বাসায় আছে, আর সালমান সাহেব গাড়িতে বন্দি করে রেখেছি যাতে কোথাও না যেতে পারে। ভালো করছিস, আজকে এই কুত্তার বাচ্চাটাকে এমনভাবে সাইজ করব, দেখে নিস শুধু। মেঘ, তুমি এসব কখন শিখলে? তুমি তো চৌধুরী বাসায় এত বছর ছিলে, তাহলে তুমি মানুষ মারা কখন শিখলে? মাঝে মধ্যে পুলিশদের সাথে বাইরে মিশনে যেতাম, ওইখান থেকেই শিখেছি। তবে বেশি শিখেছি আরমান স্যারের কাছে। আরমান স্যার আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। এই থানার ওসি, ওর নাম আরমান নাকি? হ্যাঁ, ওনার নামই আরমান। দেখ তো এই ছবিটা, এই লোকটা নাকি? হ্যাঁ, এই লোকটাই আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। কেন আবু, কি হয়েছে? তুমি এভাবে উতলাচ্ছ হচ্ছে কেন? ওনাকে চেনো নাকি তুমি? হ্যাঁ, ওর নাম আরমান না, ওর নাম হচ্ছে সাকিব, দেশের নাম্বার 1 মস্তান। কয়েক বছর ধরে ওকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কোথাও। আজকে পেয়ে গেলাম। তবে আমি একটা জিনিস বুঝতেছি না, তোকে এসব শেখাচ্ছে কেন? এটা তো আব্বু আমিও জানি না, তবে ওনার সাথে কথা বলতে হবে আমার। তুমি আজকে যেও না, আমি ওনাকে ডাকতেছি, দেখি উনি আসে কিনা। হ্যাঁ দেখ, আর যদি না দেখা করতে চাই তাহলে তুই বলবি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় আসার জন্য, ওইখানে ওর ব্যবস্থা হবে। আচ্ছা আমি যাইতেছি, তুমি এদিকটা খেয়াল রাখো। আঙ্কেল আর আম্মু কেমন আছে এখন? এখন ওরা ভালো আছে, তুই তাড়াতাড়ি যা, না হলে ও চলে যাবে এখান থেকে। মেঘ চলে গেল থানায়। ওসির রুমে প্রবেশ করতেই ওসি বলতে লাগলো, আরে মেঘ, তুমি এখানে হঠাৎ কি মনে করে আসলে? এসেছি তো অনেক কারণে, এর মধ্যে আসল কারণ হচ্ছে আপনি। আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, চলেন আমার সাথে। এখন কোথায় যাবে? এখানে বসো,
আর একটু পর বের হব। একটা ছোট্ট কাজ আছে, কাজটা শেষ করে। ঠিক আছে, তাহলে আমি বসে থাকি, আপনি কাজটা তাড়াতাড়ি শেষ করেন। হুম। ওসি তার কাজ শেষ করে মেঘের সাথে চলে গেল নদীর পাড়ে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমার সময় পিছন থেকে কি যেন গুলি করতে লাগলো। ওসি মেঘকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল আর বলতে লাগলো, মেঘ, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার জীবনে ঝুঁকি আছে। আমি চাই না আমি বেঁচে থাকতে তোমাকে কেউ মারুক। না স্যার, আপনার সাথে অনেক কথা আছে আমার। আপনার সাথে কথা না বলে আমি যাব না এখান থেকে, তাতে আমার যা কিছু যাক না কেন। মেঘ, তোমাকে যেতে বলেছি, তাড়াতাড়ি যাও, তা না হলে আমি আমার নিজের বন্দুক দিয়ে আমার মাথায় গুলি করে ফেলবো। আপনার গুলি করতে হবে না, আমি চলে যাইতেছি, তবে আমি এসে আপনার লাশ নিয়ে যাব। ঠিক আছে। এই বলে মেঘ কিছুটা দূরে চলে আসলো। দূরে আসতে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে লাগলো ওসি আর বাকি লোকেরা কি করতেছে। কিছুক্ষণ তারা কথা বললো ওইখানে। মেঘ তার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছে। ওদের কথা বলা শেষ হতেই মেঘ গাড়িটা নিয়ে ওদের সামনে চলে আসলো। মেঘকে দেখে ওসি আমতামতা করতে করতে বলতে লাগলো, মেঘ, তুমি এখানে আবার আসলা কেন? ওরা তো তোমাকে মেরে দিবে। ওসি সাহেব, আমাকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনি চুপচাপ বলেন, আমার সাথে না হলে আমার দুই হাতে দুইটা তো দেখেছেন, গুলি করে সবার মাথার খুলি উড়িয়ে দেব। আমি আমার বাবার মতো ফাইট করতে পারি, সো বুঝতেই পারছেন আমি কেমন হব। এই, তোরা এই শালাটাকে ধর, আমার আসল পরিচয় জেনে গেছে। মেঘকে যেই ধরতে যাবে এমন সময় পেছন থেকে কয়েকটা গুলি এসে ওসির লোকদের শরীরে লাগলো। মেঘ পেছনে তাকিয়ে দেখে তার আব্বু এবং তার লোকেরা চলে এসেছে। ওসির সকল লোকেরা মারা যেতেই ওসি বলতে লাগলো, মেঘ, আজকে তোকে বাঁচাবে কে? তোর বাবারা তো অনেক দূরে। এখন আমি যদি চাই তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলতে পারি, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি, তবে আমাকে মেরে তোর কিছুই লাভ হবে না। ওই যে গাড়িতে দেখ, তোর মেয়েকে ধরে নিয়ে এসেছে আমার লোকেরা, দেখতে পাচ্ছিস? মেঘ, ও তো তোদের কোনো ক্ষতি করে নাই, তাহলে তুই কেন ওকে কষ্ট দিচ্ছিস? ওকে ছেড়ে দে, এর বদলে তুই যা বলবি আমি তাই করব। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও, এরপর আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো। আর যদি না উত্তর দাও তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। কি প্রশ্ন করবে করতে পারো, আজকে সব প্রশ্নের উত্তর দিব। আমাকে কেন পিস্তল চালানো শিখিয়েছেন? কেন মাস্তানি শিখিয়েছেন? আমার প্রশ্ন উত্তর দেন। তোমাকে এইসব শিখিয়েছিলাম কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমার মেয়ের বডিগার্ড হয়ে তুমি থাকো। তুমি পড়ালেখা না করলেও তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, এটা দেখে আমি বলেছিলাম তোমাকে আমার বাসায় থেকে যাওয়ার জন্য, কিন্তু তুমি ওই চৌধুরী বাড়িতেই থাকবে বলেছ, অন্য কোথাও থাকতে পারবে না। বলেছি তো, তা ঠিক, কিন্তু আপনি এই লোকটার কি ক্ষতি করেছেন এটা বলেন আগে। এই লোকটার কাছ থেকে আমাকে 14টি বছর দূরে থাকতে হয়েছে। আজকে আমার সব উত্তর দিতে হবে আপনাকে, না হলে এখান থেকে আপনাকে যেতে দেব না। তোমার বাবা উনি না, তোমার বাবা হচ্ছে আনোয়ার চৌধুরী, আনোয়ার গ্রুপ অফ কোম্পানির মালিক, তার ছেলে তুমি। হাসপাতালে একজন নার্সকে দিয়ে 2জন ছেলে পাল্টাপাল্টি করে দিয়েছিলাম। হাসপাতালে আমি তোমার মধ্যে অলৌকিক কিছু একটা দেখেছি, এর জন্য তোমাকে নিয়ে এসেছি ওইখান থেকে। কিন্তু এটা আমি জানলাম না কি করে। আর আমার স্ত্রী তো বলেছিল যে তার ছেলের শরীরের পিঠে একটা কালো জন্মদাগ আছে, ওটাও কি ওই ছেলের শরীরে আছিল নাকি? ছিল, তবে তোর ছেলের শরীরের দাগটা একটু ভিন্ন ছিল, কিন্তু ডাক্তাররা চাইলেই কিন্তু ঠিক করতে পারতো, কিন্তু ওরা করে নাই, সময় লাগবে বলে, তাই বাচ্চা পাল্টাপাল্টি করে দিয়েছি। তবে একটা কথা জানিস কি, এটাই তোর ছেলে। ওদের যখন 5 বছর, ওই সময় আমি আবার তাদের পাল্টে দিয়েছিলাম, কারণ তাদের সেম চেহারা, সব কিছুই সেম। ওই দেখ আসতেছে, আমি জানি আজকে এমন একটা কিছু হবে, তাই আগে থেকেই বলে রেখেছিলাম যাতে কোনো সমস্যা না হয়। রিয়াজ, তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আঙ্কেল, কোনো সমস্যা হয় নাই। তা এইখানে কেন ডেকেছেন একটু বলবেন? একটু এই ছেলেটার দিকে তাকাও তো। রিয়াজ অবাক হয়ে মেঘকে দেখতে লাগলো ঘুরে ঘুরে। কিছুক্ষণ মেঘকে পর্যবেক্ষণ করা শেষ হতেই বলতে লাগলো, আঙ্কেল, এই ছেলেটা তো হুবহু পুরো আমার কপি। এটা তোমার কপি না, এটা হচ্ছে যেই দিন তুমি জন্ম নিয়েছিলে
ওই দিন এই ছেলেও জন্ম নিয়েছিল। কিন্তু একটি কথা কি জানো, তোমার সব কিছু ওর সাথে ম্যাচিং করে, হাতের আঙুল থেকে শুরু করে সব কিছু। কিন্তু এতটা যে সেম চেহারা হবে এটা কখনো ভাবতে পারিনি আমি। তবে ভালোই হয়েছে, দুজন এক বাড়িতে থাকলে কেউ আমাদের চিনতে পারবে না। না রিয়াজ, এটা করা যাবে না। তুমি তোমার বাড়িতে থাকবে আর মেঘ তার শ্বশুর বাড়িতে থাকবে। সো ফাইনাল কথা হচ্ছে তোমাদের যাতে আর কখনো না দেখা হয়। আর রিয়াজ, তুমি চলে যেতে পারো এখন। এখন আপাতত আমার কোনো কাজ নেই, তবে তোমাকে একটা কথা বলতেছি মেঘ, গতকালকে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্লাডপ্রো রেল লাইন নগর পড়ে গিয়ে প্রায় 30 মিটার নিচ থেকে পানি তোলা হয়। ও আচ্ছা। আব্বু, তোমাকে আর কোনো কিছু জানার আছে নাকি? জানা থাকলে জিজ্ঞাসা করে ফেলতে পারো। আচ্ছা, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি কি করে? তোকে তো আমি নিজের ভাইয়ের মতো দেখেছিলাম, কিন্তু তুই ভাইয়ের মর্যাদা দিলি না। মান্নান, তুই যদি জানতি আমি কেন তোর গ্যাং ছেড়ে দিয়েছিলাম, তাহলে তুই আমাকে এ কথা বলতে পারতি না কখনোই। একমাত্র তোর স্ত্রীর কথাই আমি গ্যাং ছেড়ে দিয়েছিলাম। আমার স্ত্রীর কথাই মানে? ও তোকে কি বলেছে সত্যি করে বল। তুই হয়তো জানিস না, তোর স্ত্রী হচ্ছে আমার বোন। আমি কখনোই তোর গ্যাং ছেড়ে দিতাম না, কিন্তু আমি আমার বোনের কথা রাখতে গিয়ে এমন করেছি, তার জন্য আমাকে মাফ করে দিস। আর এই নে, এই ফাইলে সব দেশের মাফিয়াদের ইনফরমেশন আছে, তুই চাইলে চেক করে নিতে পারিস। আমি আর কখনোই ওই কালো জগতে প্রবেশ করব না। মেঘ, তুমিও কালো জগৎ থেকে বেরিয়ে এসো। আশা করতেছি আমার কথা বুঝতে পেরেছো। সেটা সময় বলে দিবে বেরিয়ে আসবো নাকি আসবো না। আপনারা এখন যেতে পারেন সবাই। আব্বু চলো, আমার সাথে আজকে বিচার হবে। হ্যাঁ চল। মেঘ ও তার বাবা চলে গেল মান্নানের পুরনো ড্রায়। গিয়ে দেখে সালমান বসে আছে। সালমানকে দেখে মান্নান সাহেব উচ্চস্বরে হেসে উঠল আর বলতে লাগলো, কিরে, তোকে বলেছিলাম না তুই ইন্দুরের গর্তে লুকিয়ে থাকলেও তোকে বের করে আনবো। এই দেখ, তোকে বের করে এনেছি। বের করে তো এনেছিস, তো মেরে ফেল, বাঁচিয়ে রেখেছিস কেন? তুই তো জানিস আমি কেমন। আমাকে বাঁচিয়ে রাখলে তোদের ক্ষতি হবে, আর আমি মরে গেলে কেউ তোদের উপর হামলা করতে পারবে না। হামলা? তাও আবার আমাদের উপর? দেখা যাবে কি হয়। এই গাড়ি থেকে বক্সটা নিয়ে আয় তো আমার। আজকে ওর শরীর পুরো চামড়া উঠিয়ে ফেলবো। এই নিন ভাই আপনার ফার্স্ট এজ বক্স। আর কিছু লাগবে নাকি বলেন, এনে দেই? না, আর কিছু লাগবে না। এই শালাকে ভালোভাবে বেঁধে ফেল, ওর বিচার করতেছি এখন। মান্নান সাহেবের কথা শুনে মেঘের লোকেরা সালমান সাহেবকে শিকল দিয়ে বেঁধে ফেললো। মান্নান সাহেব তার বক্স থেকে ছুরি আর একটা কাটার বের করে সালমান সাহেবের কাছে চলে গেল। সালমান সাহেব মান্নানের হাতে ছুরি আর কাটার দেখে ভয় পেয়ে বলতে লাগলো, কিরে, এগুলো দিয়ে কি করবি? এগুলো দিয়ে তো গরুর চামড়া ছোলানো হয়। গরুর চামড়া ছোলাবো এখন। এই বলে মান্নান সাহেব সালমানের পায়ের সবগুলো আঙুল কেটে ফেললো। সালমান সাহেব জোরে জোরে চিৎকার করতেছে, কিন্তু তার চিৎকার মুখে আবদ্ধ, তার চিৎকার বাইরে বেরোচ্ছে না। মান্নান সাহেব গরু ছোলানোর মতন সালমান সাহেবের শরীর থেকে চামড়া ছোলাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সালমান সাহেব মারা গেল। দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। দুপুরে মেঘ বসে আছে খাবার টেবিলে। এমন সময় ছোট একটা বাচ্চা এসে মেঘকে বলতে লাগলো, আব্বু আব্বু, ললিতা তোর বেবি হইতে, আম্মুকে বলো না আমাকে একটা বেবি এনে দিতে। এরকম মামুনি, তুমি তোমার আম্মুকে গিয়ে বলো যে তোমার একটা ভাই লাগবে। দেখো তোমার আম্মু কি বলে। এইগুলোই শিখিয়ে দিচ্ছেন বাচ্চাকে, তাই না? রাইসা মামুনি, তুমি তোমার রনি চাচুর কাছে যাও, ওনাদের বেবি ওইখানে গিয়ে বসে থাকো। আগে বলো আমার জন্য একটা ভাইয়া এনে দিবা, তাহলে আমি যাবো। ঠিক আছে, দিব। এখন তো যাও, তোমার আব্বুকে আমি খাবার দিচ্ছি, দেখছো না? ঠিক আছে দাদি। কি মিস আফরিন, বিয়ের তো 5 বছর হয়ে গেল, আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তো আরেকটা আনার প্ল্যান করেছেন নাকি? জাইরা, কথা বললেন না তো, চুপচাপ খাবার খান, খেয়ে আপনার কাজ করেন। মেঘ আফরিনকে জোরে ধরে বলতে লাগলো, আমার মেয়ে যখন একবার বলেছে তার ভাইয়া লাগবে, আমি তাকে তার ভাইয়া এনে দেব। এখন খাবার খাবো না, আগে আমার মেয়ের জন্য একটা খেলার সাথী আনবো, এরপরে খাবার খাবো। এই বলে আফরিনকে কোলে তুলে নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দেয়, আফরিনকে ধপাস করে বিছানায় ফেলে দিল। দেখেন, এখন কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম, এখান থেকে যান। আজকে আর কোনো কথা শুনতেছি না, চুপচাপ শুয়ে থাকেন,
দেখতে থাকেন কি হয়। এ বলে মেঘ আফরিনের উপর চাপিয়ে পড়লো আর একটা নতুন বেবি আনার জন্য। তাদের সুখের সংসার জন্য এভাবেই চিরকাল বেঁচে থাকে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আজকের গল্পটা এখানেই শেষ করলাম।